আমাদের প্রতিদিনের জীবনে খুবই সাধারণ একটি শব্দ হলো সমস্যা। আমরা যে কাজই করি না কেন আমাদের ছোট বড় নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। পড়াশোনা, অফিসের কাজ, পারিবারিক ঝামেলা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, আরো কত কি। সমস্যা ছাড়া কোনো কাজ ঠিকঠাক করার কথা আমরা ভাবতেও পারি না। কিন্তু এই সমস্যা আমাদের মনে আরো বড় হয় যখন আমরা আমাদের সমস্যা নিয়ে হতাশায় পড়ে যাই, ওভার থিঙ্কিং করি, আফসোস করি। এর দ্বারা যেমন আমাদের অনেক সময় নষ্ট হয়, তেমনি আমাদের সমাধানও কিন্তু হয় না। তাহলে আমাদের কি করা উচিত? হ্যাঁ, এর জন্যই আছে ডিজাইন থিঙ্কিং, যা আমাদের সমস্যা সমাধান নিয়ে ইতিবাচকভাবে ভাবতে শেখায়, আমাদের জীবনকে আরেকটু সহজ ও সুন্দর করে তুলতে সাহায্য করে। তাই প্রজেক্ট সারফেইডের তত্ত্বাবধানে আঁচল ফাউন্ডেশন আয়োজিত ডিজাইন থিঙ্কিং পেভ দ্য স্মার্টেস্ট ওয়ে অফ সলভিং প্রবলেমস ওয়েবিনার আপনাদের সকলকে জানাই স্বাগত। আসসালামু আলাইকুম, আমি জেন তাসনিম মিম, আঁচল ফাউন্ডেশনের একজন এক্সিকিউটিভ মেম্বার। আজকের পুরো ওয়েবিনারটি জুড়ে আপনাদের সাথে সঞ্চালক হিসেবে আছি। আর আমাদের সাথে আজকে ওয়েবিনারটিতে যিনি ট্রেনার হিসেবে আছেন তিনি আর কেউ নন, আকিব মোহাম্মদ শাকিল, প্রোগ্রাম কোঅর্ডিনেটর ইএমকে সেন্টার। আমাদের সাথে আজকে যিনি স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আছেন তিনি মাইন্ড বোস্ট, এবং আমাদের সাথে মিডিয়া পার্টনার হিসেবে আছেন বণিক বার্তা। অনেক তো কথা হলো, চলুন চলে যাই মূল পর্বে। আমরা আজকে ডিজাইন থিঙ্কিং নিয়ে পূর্ণাঙ্গ ধারণা নেওয়ার জন্য আজকে চলে যাব আকিব ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাইয়াকে অনুরোধ করব আমাদের এই পুরো ওয়েবিনারের ফ্লোরটি গ্রহণ করার জন্য। ধন্যবাদ। আমি একটু পার্টিসিপেন্টদেরকে নিজের পরিচয়টা অল্প করে দেই, কারণ আমাকে চেনার কোনো কারণ নেই। আমার নাম আকিব মোহাম্মদ শাকিল। আমি যেটা বলতেছিল ইএমকে সেন্টার প্রোগ্রাম কোঅর্ডিনেটর, এডওয়ার্ড এম কেনেডি সেন্টার। এটা একটা আমেরিকান স্পেস, আমরা ধানমন্ডিতে বেসড। এছাড়া আমি এর আগে 2 বছরের মতো ব্র্যাকে কাজ করেছিলাম এই বিষয়গুলো নিয়ে। যে বিষয়টা নিয়ে আমি আজকে এই সেশনটা নিব, এই বিষয়গুলো নিয়ে ওখানে অনেক কাজ করা হয়েছে, এবং হোপফুলি আমি সেশনের ভিতরে ঢুকলে বুঝতে পারবো। ইউজুয়ালি যেটা হয় যে আমরা ডিজাইন থিঙ্কিং যে সেশনটা নেই, এটার মূল প্রিন্সিপালটা হচ্ছে হিউম্যান সেন্টার ডিজাইন। হিউম্যান সেন্টার ডিজাইনটা অ্যাকচুয়ালি এসছে ওয়েস্ট থেকেই বলা চলে। এটা হার্ভার্ড ইউনিভার্সিটি বা এমআইটির কিছু স্টুডেন্ট অ্যালামনাই, তারা মূলত এই কনসেপ্টটা ইন্ট্রোডিউস করে। যদিও বিষয়টা এমন না যে তারা ইন্ট্রোডিউস করছে এরপরে হচ্ছে বিষয়টা আসলে চালু হয়ে গেছে। এটা অনেক আগে থেকেই হয়তো আমাদের মাঝখানে ছিল, আমরা কখনো ফিল করিনি এটার ব্যাপারে। কিন্তু এখন আমরা স্পেশালি হচ্ছে যে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় আমরা এই বিষয়গুলো ফিল করতেছি, যে একটা প্রবলেম, যেটা অ্যাকচুয়ালি শুরুতে বলা হলো যে প্রবলেমকে অ্যাড্রেস করার পার্টটাতে আমরা এটা ফিল করতেছি যে কোনো ইনক্লুসিভ সলিউশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা দেখতেছি যে হিউম্যান সেন্টার ডিজাইন একটা বড় রোল থাকে, যেটা আমরা কনসিয়াসলি সাবকনসিয়াসলি আমরা থাকে, যেটা আমরা খেয়াল করি না অনেক সময়। আর যেই প্রজেক্ট গুলোতে দেখা যায় এইটা থাকতেছে না, সেই প্রজেক্ট গুলো দেখা যায় অনেক ক্ষেত্রে ফেল করতেছে বা প্রপারলি ইনক্লুসিভ হচ্ছে না। আমি এটা আরো ডিটেইলে যাব প্রপারলি, হয়তো মানে যতটুকু আমার পক্ষে সম্ভব আমি এক্সপ্লেইন করার চেষ্টা করবো। আমি একটু শুরুতে যেটা বুঝে নিতে চাচ্ছিলাম, এটা বেস্ট অপশন হতো যে যদি আমাদের কোনো একটা পোল বা কিছু একটা করা যেত। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা যারা এখানে আছেন তারা আসলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কেমন, দেন হচ্ছে যে মানে ব্যাকগ্রাউন্ড কেমন আছে, যে আপনারা কি ইউনিভার্সিটি স্টুডেন্ট সবাই, নাকি ইয়াং প্রফেশনালরা আছেন, অথবা হচ্ছে যে আপনাদের মধ্যে কি কেউ স্কুল কলেজ স্টুডেন্ট আছে কিনা, তাহলে মানে আমার কমিউনিকেশনটা হয়তো আমি ওইভাবে করে করতাম আর কি। সবাইকে কি মিউট করে দেওয়া হয়েছে? জি ভাইয়া, মানে আদারওয়াইজ হচ্ছে যে হয়তো আপনারা একজন দুইজন মানে একটু বলতে পারেন যে আপনারা মানে আপনাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে দুটা কথা হয়তো বলতে পারেন, বা আপনাদের স্টুডেন্টরা এখানে যারা আছে তারা কেমন। আচ্ছা, সবাই জি ভাইয়া, একজন দেখছি কমেন্ট করেছেন যে ফ্রেশ গ্রাজুয়েট। জি ভাই, আমিও হচ্ছে আন্ডার গ্রেড, তো পড়াশোনা করছি হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে।
মেজবা হাত তুলেছেন। ইউনিভার্সিটি। তো আমি যেটা বুঝতে পারছি যে আপনারা ম্যাক্সিমাম ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমি একটু একদম লেম্যান এর সাইড থেকেই বলবো, এবং যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে একটু স্টোরি টেলিং অ্যাপ্রোচে যাওয়া, আর মাঝখানে মাঝখানে আমি হয়তো কিছু প্রশ্ন করব আপনাদের কাছ থেকে, কমেন্টস আশা করবো। আপনারা যেভাবে করে চ্যাটে খুব রেসপন্সিভ আছেন সোফার, এইভাবে একটু রেসপন্সিভ থাকবেন, এবং আমি চেষ্টা করবো যে যতটা সম্ভব এটা ইনক্লুসিভ করার, কারণ অনলাইনে আসলে এই সমস্যাটা থেকে যাচ্ছে যে আমরা হয়তো ওই ওয়ান টু ওয়ান ইন্টারাকশন যেভাবে করে করতে পারতাম বা আপনাদের থেকে সরাসরি ফিডব্যাক গুলো নিতে পারতাম, ওইটা হয়তো এখানে নেওয়া পসিবল হবে না, কিন্তু যতটুকু সম্ভব ততটুকু আমরা চেষ্টা করব। আর আমি আসলে এই সেশনটা যখন অফলাইনে করাই, আমরা একটু ইন্টারঅ্যাক্টিভ করার চেষ্টা করি, বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে, আমরা গিফট গিভিং এক্সারসাইজ একটা অ্যাক্টিভিটিস হতে করাই, বাট এখানে যেহেতু একটা ওই ওই বাধ্যবাধকতা মানে ওই সিচুয়েশনটা নাই, তো আমি যতক্ষণটুকু চেষ্টা করব যে আপনাদেরকে মোটামুটি বিভিন্ন কার্টুন বা হচ্ছে বিভিন্ন আইকনের থ্রুতে বিষয়গুলো বোঝানো। আই হোপ যে আপনারা গ্রাস্প করতে পারবেন, যদি না পারেন মানে ফিল ফ্রি টু কমিউনিকেট। সো আমি তাহলে শুরু করি ফরমালি সেশনটা। আহ, আমার যে স্লাইডটা সেটা শেয়ার করে, আই হোপ সবাই দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। স্লাইডটা কি দেখা যাচ্ছে? আই থিংক দেখা যাচ্ছে। আমাকে এখানে দেখাচ্ছে যে স্ক্রিন শেয়ার হ্যাঁ করতেছি। ভাইয়া, সো দেখা আমি যাচ্ছে। আমার যেটা অ্যাকচুয়ালি ইংলিশে একটা ফ্রেজ আছে যে টু সেন্টস, মানে হচ্ছে যে আমার খুবই যে লেমন যে একটা ধারণা, আমার যে দুই পয়সার মতামত বা ডিজাইন থিঙ্কিং, সেই দুই পয়সার মতামত আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। আমার নাম, আমি যে শুরুতে বলছিলাম, আকিব মোহাম্মদ শাকিল, ইএমপি সেন্টারে কাজ করতেছি। আমি একটু প্রথম থেকে একটা স্টোরি দিয়ে স্টার্ট করি, যে ছবিতে যেটা দেখা যাচ্ছে এটার সাথে কি আমরা পরিচিত? এটা কি আমরা কি জানি এটা কি? ইঞ্জিনের ট্রেন কি ভাইয়া? ট্রাম। হ্যাঁ, বলেন। ওকে। আর কোনো গেস? জি, আমার কাছে মনে হচ্ছে যে পরিত্যক্ত একটা ট্রেনের একটা কমব্যাক্ট। ওকে। ওকে। তো হ্যাঁ, এইটাকে অ্যাকচুয়ালি আমরা সাউথ এশিয়াতে আমরা হচ্ছে ট্রাম বলি। কলকাতায় দেখা যায়, ঢাকার রাস্তায় এটা নাই বা দেখা হয়নি কি আমাদের। করতেছো? জি, না, সরো। সবাই একটু কাইন্ডলি মিউট করে নিয়ে নাকি, যারা হচ্ছে রেসপন্স করবে না তারা। অর মানে আমার মনে হয় যেটা করা যেতে পারে হোস্টদের সাইড থেকে, যে সবাইকে একটা সার্টেন টাইম পর্যন্ত মিউট করে রাখা, আর দেন হচ্ছে যে যখন আমি রেসপন্স করতে বলবো তখন হচ্ছে আনমিউট করে দিবেন, তখন ওই মানে সবাই অ্যান্সার আনমিউট করে কথা বলতে হবে। আচ্ছা, সো এইটাকে আমরা বলি ট্রাম, যেটা আমি বলতেছিলাম যে কলকাতার রাস্তায় দেখা যায় সেটা। তো এরকম ট্রাম নিউ ইয়র্ক সিটিতেও এক সময় চলতো, 1900 এর একদম শুরুর দিকে, আমাদের যে 20 সেঞ্চুরি একদম শুরুর দিকে ট্রাম চলতো। এবং একদিন একজন উইমেন, উনি এরকম একটা ট্রামে করে ওনার এটাকে এটাকে ওরা যেটা বলতো, ওরা ওরা ট্যাক্সি বলতো আর কি, ট্রেন ট্রেন এইভাবে ট্যাক্সি। তো এইরকম একটা ট্রামে করে উনি ওনার এক রিলেটিভের বাসা যাচ্ছিলেন। এটা তার রিলেটিভের বাসা ছিল নিউ ইয়র্কে, তিনি ওখানে যাচ্ছিলেন। যাওয়ার পথে ওই দিন যেটা হচ্ছিল যে ওই দিন অনেক তুষার পড়তেছিল, আমরা যেটা জানি যে ইউএসএ তে অনেক তুষার পড়ে, তো উইন্টার ছিল, তুষার পড়তেছিল। তো উনি যেটা খেয়াল করলেন সেটা হচ্ছে যে আহ, এই ট্রামের যিনি ড্রাইভার, উনি একটু পর পর ওনার হাতটা বের করে আহ, এই ট্রামের যে উইন্ডোটা, যেটা থেকে অ্যাকচুয়ালি দেখে দেখে উনি চলেন,
কারণ ওই মানে উনি যদি দেখে মুভ না করেন অনাথ দাসের মতো কেস হতে পারে। সো ডেফিনেটলি এই ধরনের কেস যেন না হয়। জীবনানন্দ দাসের কেস আমরা যেটা জানি যে উনি ট্রামের সামনে করে মারা গেছিলেন, তো এই ধরনের যেন কেউ মারা না যায় তাই উনি দেখে দেখে চালানোর জন্য, ওনার সুবিধার জন্য উনি একটু পরপর হাত বের করে দেন এটা করে নিতেছিলেন, পরিষ্কার করে নিতেছিলেন আর কি এই ট্রামের স্ক্রিনটা, সো দ্যাট হচ্ছে সামনে কোনো পথচারীর সাথে গায়ে না। এইটা দেখে ওই যিনি উইমেন ওই দিন কমিট করতেছিলেন ওখানে, তো ওনার মনে হলো যে সামথিং ইজ মিসিং। কারণ এখানে যদি একটা মেকানিজম থাকতো, যে মেকানিজমটা হয়তো এই ট্রাম মানে ট্রামের যে চালক উনি হয়তো একটা কোনো কিছুতে প্রেস করলে ওইটা অটোমেটিক্যালি এই সামনের তুষারটা মুছে দিতে পারত। সো এই যে পার্টটা যে উনি যখন খেয়াল করলেন যে এখানে কোনো কিছু মিসিং, এখান থেকে ওনার একটা আইডিয়া আসলো মাথায় যে আমি যদি এমন কোনো কিছু একটা ডেভেলপ করতে পারি, একটা সলিউশন ডেভেলপ করতে পারি, যেই সলিউশনটা থাকলে এই ট্রামের যে ড্রাইভার ওনাকে এই কষ্টটা করতে হবে না, এটা তার সেদিন মাথায় আসলো। পরে উনি ওই দিন যেটা করলেন যে পরে উনি যখন ওনার নিজের বাড়িতে ফেরত গেলেন তখন উনি এটা নিয়ে কাজ করা শুরু করলেন, এবং ফাইনালি আমরা এখন যেটা গাড়ির যে উইন্ডশিল্ড ওয়াইপার দেখি, যেটা যে আমাদের ওই যে প্রত্যেকটা গাড়ির সামনে থাকে, বেসিক্যালি বৃষ্টি হলে বা আমাদের দেশে তুষার পড়ে না, বৃষ্টি হলে ওই ওইটাতে প্রেস করলে বা ওই এটা একটু মুভ করলে দেন দেখা যায় ওটা মুভ ওই ওয়াইপারটা মুভ করে ওটা মুছে দিতেছে। সো সেই মেশিনটা বা সেই যে টেকনোলজিটা, সেইটার অ্যাকচুয়ালি স্টোরি বলতেছিলাম আমি এতক্ষণ, যে এইভাবে করে আসলে এই টেকনোলজিটা উদ্ভাবন করা হয়, এবং যিনি উদ্ভাবন করেন তার নাম ছিল মেরি অ্যান্ডারসন। উনি বেসিক্যালি ওই দিন ওই ট্রামে করে ওরা এক রিলেটিভের বাসায় যাচ্ছিলেন। সো আমরা যেটা দেখতে পারতেছি এখান থেকে যে আইডিয়া বা এই যে সলিউশন এটা কোত্থেকে আসে অ্যাকচুয়ালি। কেউ কি আমাকে একটু 2 লাইনে বলতে পারবেন যে মানে উনি কি বুঝলেন স্টোরিটা থেকে? জি ভাই, অবশ্যই বলতে পারবো। আমার মনে হয় কি যে কোনো আইডিয়া কোনো প্রবলেম থেকে আসে। মানুষ যখন কোনো কিছু ফেস করে, প্রবলেম যখন ফেস করে, তার সামনে যখন কোনো প্রবলেম আসে রিসেন্ট, তো সেই প্রবলেমটা থেকে মানুষের আইডিয়া বা নিউ যে থিঙ্কিং সেটা চলে আসে। মানে থ্যাংক ইউ প্রত্যেকটা অপূর্ব। প্রবলেমের একটা সমস্যা, প্রত্যেকটা প্রবলেমের একটা সলিউশন আছে। হ্যাঁ, সো এইটা হচ্ছে একটা বড় লার্নিং যে আমাদের সামনে অনেক প্রবলেম থাকবে, কিন্তু এই প্রবলেম গুলোকে সলভ করতে গিয়ে কিন্তু আমরা নতুন কিছু ইনভেন্ট করতেছি বা নতুন কিছু জেনারেট করতেছি। তো একটা প্রবলেমের সলিউশন যখন আমরা প্রপোজ করব বা মানে আমরা যখন যে কোনো সলিউশন প্রপোজ করব, সো এক নম্বরে এটা খুব ইম্পর্টেন্ট যে ওই প্রবলেমটা আমরা প্রপারলি ডিফাইন করতে পারতেছি। ফর এক্সাম্পল, যে এখানে যদি উনি এই প্রবলেমটা প্রপারলি ডিফাইন করতে না পারতেন তাহলে কিন্তু উইন্ডশিল্ড ওয়াইপারটা আসতো না। উনি হয়তো ওনার ট্রামের অন্য 10 জন মানুষের মতো এটা পাশ কাটিয়ে যেতে পারতেন। এখানে আমি আরেকটা স্টোরি একটু শেয়ার করি। সেটা সেই স্টোরিটা হচ্ছে, এটা নিউ ইয়র্ক সিটির একটা স্টোরি। নিউ ইয়র্ক সিটিতে এই আমাদের 19th সেঞ্চুরির শেষ ভাগে একবার একটা মিটিং বসলো মিউনিসিপাল কর্পোরেশনে, যে ওদের যে সিটি কর্পোরেশন ছিল, এখন আমরা যেটাকে সিটি কর্পোরেশন বলি, এটা মিউনিসিপাল কর্পোরেশন বা ছোট ছোট শহর ছিল, মিউনিসিপ্যালিটি বলতো। মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে একটা মিটিং বসে, এবং সেই মিটিং এর টপিক ছিল যে এই যে শহরে যে ঘোড়ার গাড়ি চলে অনেক, এই ঘোড়াগুলা যেটা হয় যে ঘোড়ার যে বর্জ্য, ঘোড়া তো আর মানে গাড়ির মতো না, ডেফিনেটলি ওরা যেটা করতো যে ওদের বর্জ্য তো যেখানে সেখানে পড়ে থাকতো শহরে। তো এইটা নিয়ে একটা মিটিং ডাকা হয় যে এইটা কিভাবে সলভ করা যায়, এবং ঘন্টার পর ঘন্টা সেই মিটিং চলে, কিন্তু সেই মিটিং এ কোনো সলিউশন তারা বের করতে পারেনি। এবং পরবর্তীতে যেটা হয়, আলটিমেটলি যেটা হয় যে পরবর্তীতে যখন গাড়ি অনেক প্রচলন হয়, এই সলিউশনটা কিন্তু অটোমেটিক্যালি ডেভেলপ হয়ে যায় উইদাউট ইভেন অ্যাড্রেসিং দ্যাট প্রবলেম। সো এইটা নিয়ে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে যে মোস্ট প্রবাবলি হেনরি ফোর্ড মোস্ট প্রবাবলি কথা বলছিলেন যে উনি বলছিলেন যে আমাকে যদি কেউ বলতো যে একটা ফাস্টার দরকার, ভেহিকেল দরকার, আমি হয়তো যদি অন্যভাবে চিন্তা করতাম বা সাধারণভাবে চিন্তা করতাম, তাহলে হয়তো আমি একটা ফাস্টার ঘোড়ার কথা চিন্তা করতাম।
গাড়ি ইনভেন্ট করার চেষ্টা করতাম না। সো মানে অনেক সময় আমাদের যে সলিউশন গুলো আসে, এটা আসে একদমই একটা ডিফারেন্ট একটা ই থেকে, লেন্স থেকে হয়তো আসতে পারে। সো আমাদের সলিউশন ডেভেলপ করার সময় নিজেদেরকে অনেক ওপেন রাখতে হবে। তো আমি এই পয়েন্ট গুলাতে আস্তে আস্তে আসবো। এখন আমি নেক্সট ফেজে যদি আসি, যে আমি যেটা বলতেছিলাম যে আমাদের যে কোনো আইডিয়া যখন জেনারেট করি, যে কোনো সলিউশন যখন জেনারেট করি, তখন এক নম্বরে আমাদের ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে অ্যাকচুয়াল প্রবলেমটা আইডেন্টিফাই করা। এখন প্রবলেম আইডেন্টিফাই কিভাবে করবো, সেটার যে লার্নিংটা, সেটাই হচ্ছে যে ডিজাইন থিঙ্কিং। সো ডিজাইন থিঙ্কিং হচ্ছে বেসিক্যালি ডিসিপ্লিন অফ প্রবলেম সলভিং বাই কোলাবোরেটিং উইথ ইউজার্স। কিভাবে কাজ করে সেটা আমরা আসবো। তো ডিজাইন থিঙ্কিং এর 5টা স্টেপ আছে, বাট স্টেপ গুলা লিনিয়ার না কেন এটা আমি এক্সপ্লেইন করবো, বাট আগে আমরা একটু স্টেপ গুলা দেখি। তো স্টেপ নাম্বার 1 আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে এমপ্যাথাইজ। এমপ্যাথাইজটা কি? বেসিক্যালি এমপ্যাথাইজ হচ্ছে এই যে ম্যারি অ্যান্ডারসন যখন ওই ট্রামে চড়ে যাচ্ছিলেন তার রিলেটিভের বাসায়, তার সাথে কিন্তু ওই ট্রামে আরো 20 জন 25 জন যাত্রী ছিল। তারা কি চিন্তা করছে যে এই যে ড্রাইভারের যে প্রবলেমটা হচ্ছে, বা ড্রাইভার যদি প্রপারলি না দেখে তার সামনে পথচারীদের যে প্রবলেমটা হতে পারে, এইটা কি অন্য কেউ চিন্তা করছে? অন্য কেউ কিন্তু চিন্তা করেনি, বা চিন্তা করলেও সে হচ্ছে ওটার উপর অ্যাক্ট করেনি। যার কারণে আমরা যেটা দেখি যে ম্যারি অ্যান্ডারসনের থ্রুতে ওয়াইপারটা পরবর্তীতে ইনভেন্টেড হয়েছে। তো ম্যারি অ্যান্ডারসন যে কোনো প্রবলেম সলভিং এর ক্ষেত্রে বা যে কোনো ইনিশিয়েটিভ নেওয়ার ক্ষেত্রে 1 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে এমপ্যাথাইজ করা। মানে হচ্ছে যারা এটার ডিরেক্ট স্টেক হোল্ডার, যারা এটার ভিকটিম, তাদের সাইড থেকে চিন্তা করতে শেখা। ইংলিশে একটা ফ্রেজ আছে যেটাকে আমরা বলি যে ওয়্যারার নোজ ওয়্যার দ্য শু পিঞ্চেস। জুতা যে পরে সে জানে যে জুতার কোথায় প্রবলেম হচ্ছে, জুতার কোথায় সমস্যা আছে। এবং এটাকে আমরা আবার বাংলায় যখন এক্সপ্লেন করি অনেক সময় বলি যে অন্যের জুতায় পা গলিয়ে দেখা যে তার সমস্যাটা কোথায়। সো এইটাই হচ্ছে এমপ্যাথাইজ করা। তো এটা আমি একটু ডিটেইলে আসতেছি নেক্সট স্লাইড গুলাতে। নেক্সট পার্ট হচ্ছে যে ডিফাইন করা, প্রবলেমটা ডিফাইন করা। আমাদের মানে যে প্রবলেমটা এখানে দেখা যাচ্ছিল, সেই প্রবলেমটা ছিল যে এখানে অনেক তুষার পড়তেছে এবং তুষার মোছার মতো কিছু নাই। সো এটা একটা প্রবলেম। বাট এই প্রবলেমটা কি একমাত্র মানে এই প্রবলেমটা কি মেইন প্রবলেম? এই প্রবলেমটা কিন্তু একদম মানে কোর প্রবলেমটা না। এটা ছিল মোর অফ বা সিমটম একটা প্রবলেম। মোর প্রবলেমটা ছিল যে ওইখানে একটা মেকানিজম ছিল না এই ধরনের কোনো কিছু করা। এই ধরনের কোনো মেকানিজম ছিল না যেটা হচ্ছে এই তুষারকে মুভ করাইতে হেল্প করতে পারে। সো এটা একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ আমি বলবো, যে অন্য বাকি সবকটা স্টেপের থেকে এটা হচ্ছে 1 নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ। সেটা হচ্ছে যে প্রবলেমটাকে প্রপারলি ডিফাইন করা। আমরা অনেক সময় একটা কথা বলা হয় যে আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন ইজ হাফ অফ দ্য সলিউশন। আমরা যদি সঠিক প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারি এবং প্রপার অ্যাকচুয়াল প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারি, তাহলে যেটা হবে যে ওই সলিউশনটা ওইখান থেকে ইজিলি বের হয়ে আসবে। সো এই যে প্রবলেমটা আইডেন্টিফাই করা, অ্যাকচুয়াল প্রবলেমটা বের করা, রুট কজে যাওয়া, এটাই হচ্ছে প্রবলেম ডিফাইন করা। নেক্সট পার্ট হচ্ছে যে আইডিয়া বা আইডিয়েশন ফেজ। আমরা তো প্রবলেমটা বুঝলাম কি, এখন প্রবলেমটার উপর বেস করে এটার সমাধান কি কি হতে পারে। এটা একটা ডাবল ডায়মন্ড প্রসেস বলে, ওটা আমি আরো ডিটেইলে ডেভেলপ করবো। এটা মোস্ট অফলি আমার ধারণা এখানে ম্যাক্সিমাম আমি বুঝতে পারতেছি, বিকজ আইডিয়া বা আইডিয়েশন কি এটা আমরা মোটামুটি জানি। নেক্সট স্টেপটা যেটা, এটা হচ্ছে প্রোটোটাইপ ডেভেলপ করা। আমরা তো একটা জিনিস মাথায় চিন্তা করলাম যে হ্যাঁ এই ধরনের কোনো কিছু করা যেতে পারে। আমাদের ডিসকাশনে, কনসালটেশনে, অ্যাডভোকেসিতে এটা উঠে আসলো যে হ্যাঁ এই প্রবলেমটা আমরা এইভাবে ডিফাইন করছি, এটার এই সলিউশন, এই 2টা 3টা সলিউশন হতে পারে। কিন্তু এটা অ্যাকচুয়ালি কাজ করবে কিনা এইটা কিন্তু আমাদেরকে আগে টেস্ট করে নিতে হবে। আমাদেরকে একটা ছোট স্কেলে হইলো এটা দেখতে হবে যে এই যে সলিউশন গুলোর কথা আমরা চিন্তা করতেছি এটা কাজ করে কিনা। সো এই যে ছোট করে একটা ডেমো দেয়া, একটা স্যাম্পল ক্রিয়েট করে কাজ করা, এইটাই হচ্ছে প্রোটোটাইপিং বা প্রোটোটাইপ ডেভেলপ করা। এবং প্রোটোটাইপ ডেভেলপ করলে, প্রোটোটাইপ যখন মোটামুটি কাজ করতে থাকে, মোটামুটি কাজ করা শুরু করে, বা আমরা দেখি যে হ্যাঁ এটা তো এই পার্ট কাজ করতেছে, এই পার্ট কাজ করতেছে না,
তখন আমরা যেটা করি যে ওই প্রোটোটাইপের যে পার্টগুলো কাজ করতেছে ওইটাকে ইনট্যাক্ট রেখে অন্য পার্টগুলোর উপর যেগুলো কাজ করতেছে না সেগুলোর উপর আরো ডেভেলপ করে আরো ইম্প্রোভাইজ করে আমরা আরেকটা প্রোটোটাইপ ডেভেলপ করি এবং সেই প্রোটোটাইপটা নিয়ে আমরা একটা টেস্টিং করি, একটা কম্পারেটিভলি বড় স্কেলে একটা কাজ করি, ডেমো দেই এবং ওইটার মাধ্যমে আমরা ফাইনালি একটা সলিউশন ডেভেলপ করি। সো এটা হচ্ছে মোটামুটি মোরাললেস 5 স্টেপস অফ ডিজাইন থিংকিং। সো এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যে 5 স্টেপের ব্যাপারে? জি ভাইয়া, আমার ফার্স্ট স্টেপটা এটাতে প্রশ্ন ছিল যে এমপ্যাথাইজ এই জিনিসটা একটু প্রবলেম হচ্ছে। কনফিউশন আছে কারো? ভাইয়া আইডিয়েট এই জিনিসটা যদি আবার একটু রেসপন্স আমি বলতেন। শুনতে পাচ্ছি না, আই থিংক নাই, অথবা মানে এত মেজর লেভেলের কনফিউশন যেটা আসলে বলে বোঝানো যাচ্ছে না। সেটা যদি আচ্ছা, থাকে আমার আমি কথা চেষ্টা করবো যে নেক্সট স্লাইড গুলোতে এটা কভার করা। তো 1 নাম্বার যেটা সেটা হচ্ছে যে এমপ্যাথাইজ করা, যেটা আমি বলতেছিলাম যে ম্যারি অ্যান্ডারসন সেদিন যে কাজটা করছিলেন যে উনি যিনি ট্রামটা চালাচ্ছিলেন বা তার সামনে যিনি যারা পথচারী ছিলেন তাদের মতো করে চিন্তা করছিলেন যে এই যে আমাকে বারবার হাত বের করে মুছতে হচ্ছে, এইটা তো একটা টায়ারসাম কাজ, এটা আমার প্রসেস স্লো করে দিতেছে, আমাকে আমার অনেক এফোর্ট দিতে হচ্ছে এটার পিছনে, প্লাস হচ্ছে যে আমার সামনে যে মানুষ, আমি যদি এটা টাইম টু টাইম না করি তাদের লাইফটাকে আমি ঝুঁকিতে ফেলতেছি। সো এই যে বিষয়টা, এইটা যে উনি যে একজন ড্রাইভারের পয়েন্ট অফ ভিউ থেকে, একজন ড্রাইভারের লেন্স থেকে চিন্তা করতে শিখছিলেন, এটাই হচ্ছে এমপ্যাথাইজ করা। এখন এমপ্যাথাইজ করার জন্য আমাদের বেস্ট ওয়ে অফ ডুইং কি কি কাজ করা যেতে পারে। সো এমপ্যাথাইজ করতে হলে 1 নম্বরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে নট নেসেসারিলি যে ইউ আর দ্য অনলি ভিকটিম, হ্যাঁ, অর ইউ আর দ্য অনলি স্টেক হোল্ডার। এখানে আরো অনেক স্টেক হোল্ডার আছে, ডিরেক্ট ভিকটিম, ডিরেক্ট বেনিফিশিয়ারি কারা, তাদের কাছে যেতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। যে ফর এক্সাম্পল যে এখানে আমি যে উদাহরণটা দিলাম, এখানে ডিরেক্ট যিনি এই প্রবলেমটার ভিকটিম ছিলেন তিনি হচ্ছেন যে ওই ট্রাম ড্রাইভার। সো তার সাথে কথা বলতে হবে, বা ট্রাম ড্রাইভার না হলে অ্যাটলিস্ট একজন ড্রাইভারের সাথে কথা বলতে হবে যে সে কি ফেস করতেছে বা তার কি কি প্রবলেম সে দেখতেছে। তো এইটা হচ্ছে, এটাকে আমরা বলতেছি এমপ্যাথাইজ। তো এমপ্যাথাইজ করার ওয়ে কি? 1 নাম্বার হচ্ছে যে ওপেন আপ করা, যেটা এখানে আমরা দেখতেছি যে ওপেন আপ করা মানে হচ্ছে যে যার সাথে, যিনি এটার ভিকটিম, তার সাথে সরাসরি কথা বলা এবং সরাসরি কথা বলে তার অপিনিয়নটা নেয়া। এই ক্ষেত্রে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে যিনি ভিকটিম বা যিনি এটার এই প্রবলেমটা ফেস করতেছেন, উনি হয়তো সরাসরি আপনাকে বা আপনার সাথে ওপেনলি শুরুতেই সব অপিনিয়ন কিন্তু সবকিছু শেয়ার করবেন, যেটা আমরা অনেক ক্ষেত্রে আপনারা হয়তো ফেস করবেন যে আপনারা যারা একটু আনপ্রিভিলেজ এরিয়াতে কাজ করছেন, স্পেশালি বস্তিতে বা এইসব এলাকায় যদি গিয়ে কাজ করে থাকেন, তাহলে দেখবেন যে ওখানকার মানুষেরা অনেক সময় অনেক কথা বলতে চায় না। এরপরে হচ্ছে যে অনেক ক্ষেত্রে পলিটিক্যাল এনভায়রনমেন্টের কারণে অনেক কথা বলতে চায় না অনেক কিছু। সো 1 নম্বরে হচ্ছে যে আপনাকে একটু ওপেন আপ করতে হবে, আপনাকে আপনার স্টোরিগুলো, আপনি যে এই প্রবলেমটার একজন, আপনি নিজেও যে প্রবলেমটা ফেস করতেছেন এবং আপনি যে এটা ফিল করেন তাদের ব্যাপারে, এই জিনিসটা ওনাদেরকে বুঝতে দিতে হবে বা বুঝাতে হবে। সো এইটা হচ্ছে ওপেন আপ বা তাকে ফিল করানো যে আপনিও তার সমব্যথী, এবং তখন সে হচ্ছে আপনার সাথে ওপেন আপ বা আপনাকে ওপেনলি অনেক কথা বলবে। দেন হচ্ছে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গো ব্রড। আমি যেটা বলতেছিলাম যে ওই যে ফোর্ডের কথার ব্যাপারটা, যে আমরা যখন একটা জিনিস চিন্তা করব বা আমাদের যখন এই ধরনের এমপ্যাথাইজ করব, তখন আমাদের একটু চিন্তা করতে হবে যে আরো কোন কোন ইস্যু এটার সাথে রিলেটেড, আরো কোন কোন বিষয় এটার সাথে হয়তো কানেক্টেড। কারণ ওই বিষয়গুলো যদি আমি এটার মানে আরো হয়তো একটা বেটার এক্সপিরিয়েন্স দিয়ে বা একটা বেটার এক্সাম্পল দিয়ে আমি বলবো, এখন আমি জাস্ট আইডিয়া দিয়ে রাখি যে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আরো কোন কোন ইস্যু এটার সাথে কানেক্টেড, এবং সেই ইস্যুগুলা যেন আমরা আমাদের যে ডিসকাশন হচ্ছে, যে ইন্টারভিউ গুলা নিতেছি আমরা মানুষদের কাছ থেকে, যে কনসালটেশন গুলো হচ্ছে, সেখানে যেন ওই টপিক গুলা বা ওই ইস্যু গুলা কভার, ঠিক আছে? এইটা হচ্ছে গো ব্রড বা ব্রডলি যাওয়া আর কি, যতটা এরিয়া সম্ভব। এটার একটা গুড এক্সাম্পল হচ্ছে কিরিবাতি দ্বীপ, যেটার এক্সাম্পল আমি একদম লাস্টে দিব এই সেশনে, যে ব্রড ওয়েতে চিন্তা না করলে অনেক সময় কি কি সমস্যা হয়ে যায়।
অলরেডি একটা এক্সাম্পল যেটা হয়তো আপনারা দেখছেন যে নিউ ইয়র্কের মিউনিসিপ্যালিটিতে যে তারা চিন্তা করতেছিল যে কিভাবে ঘোড়ার গাড়িকে কনস্ট্যান্ট ধরে তারা চিন্তা করতেছিল, বাট নট নেসেসারিলি যে আমাদের যে প্রবলেমটা, এই প্রবলেমটার এই প্রত্যেকটা অ্যাসপেক্ট কনস্ট্যান্ট, কোনো একটা অ্যাসপেক্ট হয়তো কনস্ট্যান্ট নাও থাকতে পারে ভবিষ্যতে, বা হচ্ছে সেটাকে হয়তো আমরা মনে করতেছি যে টু রিস্কি টু রিমুভ, বাট দ্যাট মাইট নট বি দ্যাট রিস্কি, এটা হয়তো একটা অন্য একটা সলিউশন আসতে পারে। সো যখন আমরা চিন্তা করব তখন আমরা যেন একটু ব্রড ওয়েতে চিন্তা করি যখন আমরা এমপ্যাথাইজ করব। এবং ফাইনালি হচ্ছে যে ডিগ ডিপার, কিছু আমাদেরকে মাথায় রাখতে হবে যে কিছু হোয়াট ইফ সিচুয়েশন চিন্তা করতে হবে, যে মনে করেন এখানে বস্তিটা নাই, এখানে অন্য কিছু একটা আছে, বা হচ্ছে ধরেন যে আপনি এখানে নাই, আপনি আপনি গ্রামে আপনার বাড়িতে বসে আছেন, তখন আপনি কি করতেন, বা আপনি এইখানে যে লাইভলিহুডটা পাচ্ছেন, এই লাইভলিহুডটা যদি আমি আপনার আপনার বাসায় দিতে পারতাম, আপনার গ্রামে দিতে পারতাম, তাহলে আপনার কি ফিল হতো, বা কোন পার্টিকুলার বিষয়গুলা আপনার মনে হচ্ছে যে না আপনার ঢাকা লাইফের এই পার্টিকুলার জিনিসগুলো আপনার জন্য কনস্ট্যান্ট, হচ্ছে আপনার শহরের লাইফে এই জিনিসগুলো থাকতেই হবে, যে জিনিসগুলো হয়তো আমি আপনাকে আপনার গ্রামে দিতে পারি। সো এইগুলো একটু বলেন। সো এই কোয়েশ্চেন গুলা যখন করা হবে তখন যেটা হবে যে অনেক নিউ পার্সপেক্টিভ আসবে, ঠিক আছে? সো আমরা যখন এমপ্যাথাইজ করব, মানে হচ্ছে যে এই ডিসকাশন গুলা করব, এই কথাগুলা বলবো, তখন আমরা যেন একটু ডিপে যাই, একটু প্রপারলি কোয়েশ্চেন গুলো ওইভাবে করে করি, কিছু হোয়াট ইফ সিচুয়েশনস। তো এমপ্যাথাইজ পার্টটা কি মোটামুটি ক্লিয়ার? জি ভাইয়া। মনে হচ্ছে ক্লিয়ার, দুটো রেসপন্স আসছে। ক্লিয়ার না থাকলে প্লিজ মানে কাইন্ডলি মানে ফ্ল্যাগ করবেন, কোনো এক্সাম্পল নিয়েও যদি কোনো কোশ্চেন থাকে। সো নাম্বার 2, সরি আমার সো নেক্সট যে ইস্যুটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে ডিফাইনিং দ্য প্রবলেম। আমাদের 5টা স্টেপের কথা যেটা বলতেছিলাম ওইখানে এটা ছিল, একটা প্রবলেম কিভাবে ডিফাইন করবো আমরা। আমরা তো এমপ্যাথাইজ করলাম, অনেক প্রবলেমের কথা জানতে পারলাম যে হ্যাঁ এইটা নিয়ে সমস্যা, ওইটা সমস্যা, পানির সমস্যা, স্যানিটেশনের প্রবলেম, খাবারের প্রবলেম, আমাদের এনভায়রনমেন্টাল প্রবলেম, অনেক প্রবলেম আমাদের আশেপাশে। কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে যে এই প্রবলেম গুলার রুটটা কোথায়। আমি একটু এক্সাম্পল দিয়ে চিন্তা করি যে আমি যদি একটু আপনাদের কাছ থেকে একটা আপনাদের আশেপাশে আপনারা যে বিভিন্ন সমস্যা দেখেন, এই সমস্যাগুলোর মধ্যে আমি যদি একটু একটা সমস্যার কথা জানতে চাই আপনাদের কাছে, যে আপনাদেরকে যদি এখন সুযোগ দেওয়া হয় যে আপনারা একটা পার্টিকুলার প্রবলেম নিয়ে কাজ করবেন, সেটা কোন প্রবলেম হবে, বা আপনাদের আশেপাশে আপনারা কোন বিষয়টা মনে করেন যে এটা একটা প্রবলেমেটিক বিষয়, এই সমস্যাটা এটা না থাকলে আমার লাইফ আরো অনেক বেটার হতো, কোনটা কি মনে হয়? ইট ক্যান বি এনিথিং, যে লাইক আপনার বাসার সামনে ময়লা পড়ে আছে, অনেকদিন ধরে সিটি কর্পোরেশন পরিষ্কার করতেছে না, এটা একটা প্রবলেম। আপনার পানিতে আপনি বিশুদ্ধ পানি পাচ্ছেন না, এটা একটা প্রবলেম। আপনার ইন্টারনেট আনস্টেবল, এটাও একটা প্রবলেম। তো কি মনে হয় যে আপনি কোন প্রবলেমটা আপনার মনে হয় যে এই প্রবলেমটা যদি না থাকতো, ইভেন আপনাদের এডুকেশন ইনস্টিটিউশনের প্রবলেম ইস্যু হতে পারে, কোভিড এর সময় আমরা অনেক কিছু দেখছি। একজন বলছে নেট প্রবলেম, কামরুল এইচ রিমন, আপনি যদি ভাই আমাকে বলেন শোনা যাচ্ছে? প্রবলেমটা বলেন। হ্যালো। জি জি বলেন। ফিনান্সিয়াল প্রবলেম। ফিনান্সিয়াল প্রবলেম, সো মানে কাইন্ড অফ পভার্টি, মানে আমি 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 এটা কি আপনার পার্টিকুলার প্রবলেম এবং আপনি কি এটা নিয়ে কথা বলতে কমফোর্টেবল, তাহলে হয়তো আপনার সাথে কমিউনিকেশনের থ্রুতে বা আপনার সাথে কথা বলতে বলতে হয়তো আমরা এক্সারসাইজটা করতে পারতাম। হ্যাঁ শিওর ভাই, এটা প্রবলেম নয়। হ্যাঁ শিওর। মানে আপনি আপনি এই যে ফিনান্সিয়াল প্রবলেমের ব্যাপারে কি আপনি ওপেনলি আমার সাথে কথা বলতে পারবেন এখন, যদি আমি যদি একটা দুটো হ্যাঁ হ্যাঁ প্রশ্ন করি পারবো। যে ফিনান্সিয়াল হ্যাঁ হ্যাঁ প্রবলেম শিওর। অ্যাবাউট হোয়াট, আপনি কি মনে করতেছেন বা কেন কেন এই প্রবলেমটা হচ্ছে, এই জিনিসগুলো হ্যাঁ নিয়ে হ্যাঁ কথা বলা যাবে পারবো আপনার সাথে? পারবো। হ্যাঁ হ্যাঁ শিওর। ফিনান্সিয়াল প্রবলেম আরো একজনের কাছে আসলো, কমিউনিকেশন প্রবলেম।
আপনাদের মধ্যে এই যে আপনারা এই যে নাদিয়া, জননী আক্তার, আম, বা আবিদা, কানিন, ইফা, আপনারা কি আপনাদের প্রবলেমটা নিয়ে কি আমরা 2 মিনিট কথা বলতে পারি আমাদের সেশনে? এনি ভলান্টিয়ার? প্রাচী খান, আপনি বলতেছেন এনজাইটি। আচ্ছা প্রাচী খান, আপনি যদি একটু আনমিউট করে মানে বলেন যে আপনার এনজাইটিটা কেন হয়, মানে why are you so anxious? ভাইয়া আমি জানি না। জি বলেন। মানে why do you feel যে অ্যাংজাইটি একটা মানে মেজর প্রবলেম আপনার জন্য? মানে আপনি কেন এই প্রবলেমটা চুজ করলেন? এটা প্রবলেম কেন? এটার জন্য আমি মানে মানুষের সাথে কথা বলতে পারি না, তারপরে মিশতে পারি না, অনেক দেখা যায় অনেক ইম্পর্টেন্ট জায়গাতে আমি অনেক সময় যাই না, অ্যাভয়েড করি। ওকে, মেক সেন্স। সো আপনার কি মনে হবে যে এই যে অ্যাংজাইটিটা, এই যে আপনি অ্যানশিয়াস ফিল করেন বা আপনার যে অ্যাংজাইটিটা হয়, এই অ্যাংজাইটিটা কেন হয় কি মনে হয়? জি প্রাচী খান, আপনি যদি একটু বলেন। 5 মিনিট সময় নেবো আপনার, বাট মানে আমরা একটু এক্সারসাইজটা গো থ্রু করি। আপনি কেন অ্যাংজাইটি ফিল করেন যে কেন আপনার এই যে হয়? অ্যাংজাইটিটা, এটা আপনি কেন ফিল করেন, বা কোন কোন ফ্যাক্টর আপনার মনে হয় যে আপনি ফিল করেন? মানে অনেক, মানে আমি এটা এখন এক্সপ্লেন করতে পারবো না, আমার অনেক কিছুই হয় মাথায় আর কি, অনেক রকম চিন্তা আসে। আচ্ছা, ওকে। কেউ কি তার প্রবলেমটা এক্সপ্লেইন করতে পারবে? ফর এক্সাম্পল যে কমিউনিকেশন প্রবলেমের কথা বলতেছেন নাতিয়া, আপনি কি আপনার বলতে পারবেন? হচ্ছে আরবানা, রাকিব, রোদসী, আপনি যদি একটু আপনার মানে আপনার কনফিডেন্স কম কেন, কি মনে হয়? হ্যাঁ, কমিউনিকেশন ভাই আমি প্রবলেম, শেয়ার করতে জননী পারি? আক্তার, জিম। আপনি আচ্ছা, জননী আক্তার জিম, আপনি একটু বলেন, আপনি একটু আনমিউট করে বলেন যে কমিউনিকেশন প্রবলেম কেন হয় আপনার। আসসালামু আলাইকুম। একজন একটু কাইন্ডলি, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো। আপনি শুনতে পাচ্ছেন স্যার? জি জননী আক্তার জিম, আপনি একটু বলেন যে আপনার কমিউনিকেশন প্রবলেমটা কেন হয়, why do you feel যে উম, কমিউনিকেট স্যার, করতে প্রবলেম হচ্ছে, জি মানে জি ইজ জি ইট লাইক যে আমি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, অর লাইক, আম- আচ্ছা আমি একজন একটু আসছে, মানে আপনার মানে আপনার মতো একটা প্রবলেম নাদিয়া উনিও রেজ করেছিলেন, এবং উনি যেটা বলতেছেন যে ওনার কথা বলতে ভয় হয়। কেন হয় উনি এটা জানতেছেন না, মানে জানেন না, যেটা আমি মানে ডেফিনেটলি উম, দেখতে পাচ্ছি যে উনি আনমিউট করে কথা বলতেছেন না। দ্যাট মিন্স মানে উনি জি, আসলে ভয় পান, এবং আই থিঙ্ক আমার জননী একটা অ্যাকচুয়ালি জিম আপনি এটা ভয় প্রবলেমটা, পান। জি, আমি আমার একটু প্রবলেমটা হচ্ছে মানে লো যেহেতু ফিল আপনারা করা। মানে কেউই আহ, মানে ভলান্টিয়ার করতে চাচ্ছেন না, আমি একটু বা কোঅপারেট করতেছেন না, আমি হয়তো একটু এটাকে আমি আমার ল্যাঙ্গুয়েজে বলি। এক নাম্বার হচ্ছে যে আহ, আমি 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 যেটা বলছিলাম যে আমি একটা আমেরিকান কর্নারে কাজ, আমেরিকান স্পেসে কাজ করি। ওকে, ইয়েস, দিস ইজ এ গুড থিং। মনে হয় সবাই জাজ করবে তাই কথা বলা হয় না, কমিউনিকেশন করতে গেলে এই যে জাজ করবে। আমি এই পয়েন্টটাতে আসতেছিলাম যে আমি একটা আমেরিকান স্পেসে কাজ করি, এখানে আমাকে প্রচুর ফরেনার ডিল করতে হয়, স্পেশালি হচ্ছে এমবেসি অফিসিয়ালস, যারা মানে ফরেন আছেন, তাদেরকে ডিল করতে হয়, এবং তাদের ম্যাক্সিমাম যেটা হয় যে তাদের ইংলিশ তো তারা নেটিভ স্পিকার্স। আমরা যত ভালো ইংলিশে বলি, আমাদের হাই স্কুল যত ভালোই হোক, উই আর নট নেটিভস। সো এভরিডে যেটা হয় যে তাদের সাথে যখন আমরা কথা বলি, আমাদেরকে অনেক চিন্তা করে কথা বলতে হয় যে ইফ আই এম ডেলিভারিং। ওকে, আচ্ছা আমার নেটে প্রবলেম বলতেছে না। আচ্ছা আমি 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 ইসে সুইচ করতেছি, মিনওয়াইল ওয়াইল এক্সপ্লেইনিং। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার জি শোনা ভাইয়া, আমার যাচ্ছে। কথা কি শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে, অর লাইক মানে
শুনতে পাচ্ছেন? ভাই Okay. আপনার কথা শোনা যায় কিন্তু স্পষ্ট না, মনে হচ্ছে যে একটু নেটওয়ার্কের Okay. প্রবলেম হচ্ছে, বাট যেটা ওকে, ওকে, আমি হটস্পটে সুইচ করতেছি, if that helps. Give me 2 minutes, আমি হটস্পটে সুইচ করে আমি দেখতেছি। ওকে, সো হ্যাঁ, এখন এখন কি শোনা যাচ্ছে প্রপারলি? আমি সুইচ করে ফেলছি পুরোপুরি জি, শোনা যাচ্ছে। হটস্পটে। হ্যালো, হ্যালো, এখন কি শোনা যাচ্ছে আমাকে? জি জি ভাইয়া, শুনতে শোনা পাচ্ছি। শোনা যাচ্ছে ব্যাক। ওকে, 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 থ্যাংক ইউ। সো আই হোপ যে মানে হেল্পস। আচ্ছা, তো যেটা হয় যে আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমাদের মানে অনেকে জাজ করতে, ইয়েস এখন শুনতে পাচ্ছি ভাই আপনার কথা। অনেকে জাজ করবে যে আমরা যখন এই যে ফরেনদের সাথে যখন কথা বলতেছি বা নেটিভদের সাথে যখন কথা বলতেছি ইংলিশে, তখন আমাদের ইংলিশটা যদি বেটার না হয় তাহলে অনেকে জাজ করবে হয়তো। এটা হচ্ছে মানে আমরা অনেক সময় ফেস করি বা আমাদের অনেক নার্ভাস হয়ে পড়ি। তো এই যে নার্ভাসনেসটা কেন কাজ করে? এই নার্ভাসনেসটা কাজ করে বিকজ আমরা ম্যাক্সিমাম এখানে হয়তো বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করে আসছি। যেহেতু আমাদের স্পিকিং ল্যাঙ্গুয়েজটা অলওয়েজ ইংলিশ ছিল না, সো আমরা এই যে কমিউনিকেট করার সময় অনেক ক্ষেত্রেই ব্লাবার করি, বা হচ্ছে যে আমাদেরকে ব্যাক ইন মাইন্ড ওইটা আসলে মাথায় বাংলায় ট্রান্সলেট করতে হয় আগে, দেন হচ্ছে ওইটা ইংলিশে ডেলিভারি করতে হয়, রাইট? তো এই কারণটাতে দেখা যায় যে আমাদের কমিউনিকেশন গুলো স্লো হয় এবং অনেক ক্ষেত্রেই হচ্ছে এটাই হয় না। এবং এখানে যে 1 নাম্বার যে বিষয়টা যেটা আপনি রেজ করলেন যে জাজ করবে, সো আমি যদি দেখি যে আপনার কমিউনিকেশনের প্রবলেম, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেম না, এটা হচ্ছে একটা সমস্যার কনসিকুয়েন্স। সমস্যাটা কি? সমস্যা হচ্ছে যে আপনাকে একজন জাজ করবে। আপনাকে কেন জাজ করবে? আপনাকে জাজ করবে এই কারণে যে আপনার হয়তো ইংলিশ বা আপনার যে ইভেন বাংলাতেও যে আপনার কমিউনিকেশন স্কিল, সেইটা, হ্যাঁ, মানে আপনার কেউ হয়তো একটা বাজে কথা বলবে, সো বাংলাতেও যে কমিউনিকেশন স্কিল সেটা হয়তো আপনি মনে করতেছেন যে আপ টু দ্য স্ট্যান্ডার্ড। এটা আপ টু দ্য স্ট্যান্ডার্ড না কেন? মানে এই যে কনসিকুয়েন্স, মানে এতক্ষণ আমরা যেটা কথা বললাম এটা ছিল কনসিকুয়েন্স, যে আমার কথা বলতে গেলে আমার হচ্ছে কমিউনিকেশন স্কিল খারাপ। কমিউনিকেশন স্কিল খারাপটা হচ্ছে একটা কনসিকুয়েন্স। এটার মানে এটার রিজন, why this happens because I don't have the necessary communication skills, necessary linguistic skills, or হচ্ছে যে আমার ইংলিশ ভোকাবুলারি কম and all that. সো এইটা কেন কম? এটা কম এই কারণে যে আমরা যে এডুকেশন সিস্টেমের থ্রুতে পড়ালেখা করে আসছি, বা আমাদের যে কারিকুলামটা ছিল, যে সিলেবাসটা ছিল, এই সিলেবাসটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে যায় না হয়তো, বা হচ্ছে যে আমাদেরকে যেভাবে করে ইংলিশ শেখানো হয়েছে এই ইংলিশটা আসলে আমরা যাদের সাথে কমিউনিকেট করি তাদের সাথে কম্প্যাটিবল না। এখন কেন এই যে কম্প্যাটিবল না কেন আমাদের কারিকুলামটা বা আমাদের এটা? কারণ আমাদের দেশে কারিকুলাম আপডেট হয় 5 বছর, 6 বছর, মাঝে মাঝে 10 বছর পরে। এখন যে কারিকুলাম আপডেট হচ্ছে এটা অলমোস্ট 10 বছর পরে আপডেট হচ্ছে। এবং এটা যে আপডেট হচ্ছে এইটাও কিন্তু মানে খুব একটা যে অনেক ওয়ার্ল্ডের সবচেয়ে আপডেটেড ভার্সনটা আসতেছে এটাও না। আমরা হয়তো একটা মোটামুটি সাবস্ট্যান্ডার্ড ভার্সনের কারিকুলাম পাচ্ছি। এবং আরেকটা প্রবলেমটা কি দেখেন, যে যারা হচ্ছে এটা ডেলিভার করতেছে বা আমাদের যারা টিচার, তারাও তো আসলে এই এডুকেশন সিস্টেমেরই রেজাল্ট, তাই না? তো তারা যখন একটা মেসেজ ডেলিভার করতেছে বা তারা যখন একটা প্রোনাউন্সিয়েশন করতেছে, তারা নিজেরাই তো কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা করতে পারতেছে না অনেক ক্ষেত্রে। সো অ্যাপারেন্টলি আপনি যেটাকে প্রবলেম মনে করতেছেন, কমিউনিকেশন প্রবলেম, এটা অ্যাকচুয়ালি প্রবলেম না, এটা হচ্ছে একটা সিম্পটম বা এটা হচ্ছে একটা কনসিকুয়েন্স অফ আ প্রবলেম। অ্যাকচুয়াল প্রবলেমটা কি? অ্যাকচুয়াল প্রবলেমটা হচ্ছে যে আমাদের কারিকুলাম আপডেটেড না, এবং আমাদের যারা টিচার, যারা আমাদেরকে পড়ান, তারা ওয়েল ইকুইপড।
ঠিক আছে। সো অ্যাপারেন্টলি আমরা দেখেন যে আমরা যদি এই যে 5বার যদি কোয়েশ্চেন করেন, এটা নট নেসেসারি যে 5বার হইতে হবে, অনেক সময় 3টা কোয়েশ্চেন করলে আপনার রুট কজটা বের হয়ে আসতে পারে, অনেক সময় 3টার বেশি কোয়েশ্চেন করা লাগতে পারে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার ওই রুট কজটা বের করতে হবে। সো রুট কজটা কি? রুট কজটা হচ্ছে যে আমাদের কারিকুলাম আপডেট হয় না এবং আমাদের টিচাররা প্রপারলি ইকুইপ। এখন আপনি যদি আমাদের টিচারদেরকে প্রপারলি ইকুইপ করেন, আমরা যদি আমাদের টিচারদেরকে প্রপার এই কমিউনিকেশন স্কিল গুলা দিতে পারি এবং তারা যখন আমাদের সাথে ক্লাস নেয়, তারা যদি আমাদের এই প্রপারলি ওই বিষয়গুলো ডেলিভার করতে পারে এবং আমরা যে কারিকুলামটা পড়তেছি বা কারিকুলামটার সাথে কারিকুলামটা নিয়ে কাজ করতেছি, ওই কারিকুলামটা নিয়ে যদি আমরা প্রপারলি করতে পারি, আরো বেটার ওয়েতে ডিজাইন করতে পারি এবং প্রত্যেক বছর যদি আমাদের কারিকুলামটা আপডেট হয়, ডেভেলপ করে, আমাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন এগুলো ডেভেলপ করে, তাহলে অটোমেটিক্যালি আমাদের এই কমিউনিকেশন স্কিলটা কিন্তু এই যে ব্যারিয়ার, এই প্রবলেমটা যেটা কনসিকুয়েন্স হিসেবে দেখা দিতেছে, সেটা সলভ হয়ে যাবে। সো আমাদেরকে অলওয়েজ যেটা মাথায় রাখতে হবে যে আমাদেরকে কাজ করতে হবে এই রুট কজটা নিয়ে। আমরা যখন একটা প্রবলেম ডিফাইন করতেছি, আমাদেরকে বের করতে হবে যে রুট কজটা কি। মানে যদি আমরা রুট কজটা বের করতে না পারি, যদি আমরা এই কনসিকুয়েন্সটা ডেভেলপ করে কনসিকুয়েন্সের উপর কাজ করা শুরু করি, বা কনসিকুয়েন্স নিয়ে কাজ করতে থাকি, বা কনসিকুয়েন্সের ইমিডিয়েট পরে যে প্রবলেমটা সেটা নিয়ে কাজ করতে থাকি, তাহলে আমাদের অ্যাকচুয়াল যে সলিউশনটা সেটা কিন্তু কখনো ডেভেলপ হবে না। সো আমি একবার লিখে ফেলি, দেখা যাক যে আপনারা একটু মিলিয়ে নেন। ধরেন যে আপনি যেটা বলতেছেন যে কমিউনিকেশন প্রবলেম। সো কমিউনিকেশন প্রবলেমটা এখানে কি? কমিউনিকেশন প্রবলেমটা হচ্ছে বেসিক্যালি একটা কনসিকুয়েন্স, আপনি প্রপারলি করতে পারেন, কমিউনিকেট করতে পারেন, এটা হচ্ছে একটা কনসিকুয়েন্স। ঠিক আছে। সরি, সো এটা হচ্ছে বেসিক্যালি একটা কনসিকুয়েন্স যে আপনি হচ্ছে প্রপারলি কমিউনিকেট করতে পারেন। এখন এই যে কনসিকুয়েন্সটা হচ্ছে, এই কনসিকুয়েন্সটা কেন হচ্ছে? কারণ হচ্ছে আপনি আপনার নেসেসারি স্কিলস নাই, ল্যাক অফ নেসেসারি স্কিলস টু কমিউনিকেট। কারণ এই স্কিলস এর মধ্যে আপনার লিঙ্গুইস্টিক্স আসবে, আপনার ডেলিভারি করার ক্ষমতা, এই বিষয়গুলো আসবে হয়তো। ঠিক আছে। সো আমরা কি করলাম? আমরা হচ্ছে কমিউনিকেশন প্রবলেমটাকে কোয়েশ্চেন করলাম যে কমিউনিকেশন প্রবলেম, why communication problem happens? Communication problem happens because of the lack of necessary skills. Why there is a lack of necessary skills? There is a lack of necessary skills because our curriculum is not updated. ঠিক আছে। and our মানে আমাদের যে টিচার, তারা হয়তো প্রপারলি করতে পারছে, কমিউনিকেট করতে পারছে। then so এখানে যেটা আসবে যে lack of skilled teachers, lack of skilled teachers, also আমাদের irregular update of curriculums. Preparation. ঠিক আছে। এখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যদি এই যে ইরেগুলার আপডেট অফ কারিকুলাম বা ল্যাক স্কিল টিচার্স নিয়ে কাজ করতে চাই, তখন আমাদের কি করতে হবে? আমাদেরকে স্কিল টিচার জেনারেট করতে হবে। স্কিল টিচার জেনারেট করতে হলে স্কিল টিচার আমরা কেন ফেস করতেছি স্কিল টিচার অভাব আছে? বিকজ টিচিং এ আমরা যেটা দেখি যে টিচিং এ এটা হচ্ছে ল্যাক অফ ইনসেন্টিভ। আমাদের এই যে বিসিএস, আজকে বিসিএস এর এক্সাম হয়ে গেল, বিসিএস এর সবাই কি চায়? সবাই, আমি যেটা দেখছি, মানে আমার অবজারভেশন হচ্ছে যে সবাই চায় অ্যাডমিন ক্যাডার হতে। কেন? কারণ অ্যাডমিন ক্যাডারদের অনেক ইনসেন্টিভ, অ্যাডমিন ক্যাডারদের অনেক যেটা বলে যে পাওয়ার। ঠিক আছে। টিচিং প্রফেশনে যায়, তাদের তো ইনসেন্টিভ ওইরকম অ্যাডমিন ক্যাডারদের লেভেলে না, হচ্ছে তাদের পাওয়ার ওই লেভেলে, যার কারণে কেউ ওইখানে যেতে চায়। তো এইখানে আমাদের স্কিলড যে ওয়ার্কফোর্সটা সেটা চলে যাচ্ছে অ্যাডমিন উইং বা হচ্ছে যে ওই অন্য যে উইং গুলাতে, যেখানে তো এই ইনসেন্টিভ এন্ড পাওয়ার অনেক বেশি। ঠিক আছে। সো এইটা আমরা দেখতেছি, এত ল্যাক অফ ইনসেন্টিভ। সো অ্যাপারেন্টলি আমরা দেখতেছি যে কমিউনিকেশন প্রবলেমটা রুটে গেলে এখানে অ্যাকচুয়ালি আসতেছে যে আমাদের যারা টিচার বা যারা ফ্যাসিলিটেটর, তাদের প্রপার ইনসেন্টিভ নাই, তাদের প্রপার ইনসেন্টিভ না থাকায় তারা স্কিলড না,
স্কিল ওয়ার্কফোর্স এখানে আসতেছে না, তাদের ট্রেনিং নাই প্রপার, এবং যেহেতু তাদের ট্রেনিং নেই তারাও আমাদেরকে প্রপারলি শিখাতে পারছে না ওই নেসেসারি স্কিল যেগুলো আমাদের কমিউনিকেট করার জন্য দরকার, এবং তারা যেহেতু আমাদেরকে প্রপারলি শিখাতে পারছে না, আমরা কি করতেছি, আমাদের কমিউনিকেশন প্রবলেমটা পারসিস্ট করতেছে। তো দিস ইজ দ্য সাইকেল, মানে এইভাবে করে আমরা একটা রুট কজটা, একটা যে কোনো একটা প্রবলেমের রুট কজটাই করতে পারবো। আচ্ছা, তো এইটা কি মোটামুটি ক্লিয়ার যে একটা প্রবলেম কিভাবে ডিফাইন করতে হয়? জি ভাই ক্লিয়ার। ওকে, সো থ্যাংক ইউ। তো আমরা যেটা দেখতেছি যে এক নাম্বার হচ্ছে যে আমাদের একটা প্রবলেম ডিফাইন করতে হবে, এবং প্রবলেমটা যখন ডিফাইন করবো আমাদের রুট কজে যেতে হবে। এবার আমরা আসি যে আইডিয়েশন। হ্যাঁ, প্রবলেম তো ডিফাইন করলাম, যে একটা প্রবলেম বের করলাম, অনেকগুলা আসলো, ওখানে রুট কজটাও পেয়ে গেলাম। এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে এইটার উপরে যে যেটা ডিজাইন করব, যে আইডিয়াটা নিয়ে কাজ করব, যে সলিউশন নিয়ে কাজ করব, এই সলিউশনটা কিভাবে ডেভেলপ করব? এই সলিউশনটা ডেভেলপ করতে হবে থ্রু ব্রেইনস্টর্মিং, রিসার্চ, দেন এক্সপার্ট কনসালটেশন, এইটার থ্রুতে। সো আমরা যখন ব্রেইনস্টর্মিং করব, বা হচ্ছে আমরা যখন এই কনসালটেশন গুলো করবো, আমরা যখন এই কাজগুলো নিয়ে, এই বিষয়গুলো নিয়ে আগাবো, তখন কয়েকটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে যখন আমরা আইডিয়া করতেছি। একটা হচ্ছে যে, আচ্ছা সবাই একটু মিউট করি নিজেদেরকে। তো তখন আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে ডিফার্ড জাজমেন্ট, আগে থেকে কোনো জাজমেন্ট নিয়ে কোনো প্রবলেম সলভ করা যাবে না। সো এক নাম্বারই হচ্ছে যে নিজের যে যত বায়াস আছে, যত স্টেরিওটাইপ চিন্তা ভাবনা আছে, যত জাজমেন্ট আছে, সব দূরে পিছনে ফেলে আসতে হবে। আমার যে সলিউশনটা, আমার যে আইডিয়াটা, দিস ক্যান বি অ্যাজ ওয়াইল্ড অ্যাজ এনিথিং, এই বিষয়টা ওপেন থাকতে হবে, যেটা আমরা সেকেন্ড অপশনে আসতে যে এনকারেজ ওয়াইল্ড আইডিয়াস ক্যান বি ওয়াইল্ড। সো মানে বি ওপেন টু ইট, নট নেসেসারিলি যে তোমার যে আইডিয়াটা নিয়ে 10 বছর ধরে কাজ হচ্ছে, বা হচ্ছে এর আগেও হচ্ছে সেই আইডিয়াটারই কোনো একটা মডিফাইড ভার্সন তোমাকে জেনারেট করতে হবে, নট নেসেসারিলি দ্যাট। খুবই ওয়াইল্ড কোনো আইডিয়া আসতে পারে, খুবই নিউ কোনো কিছু মাথায় আসতে পারে তোমাদের, যেটা নিয়ে হয়তো তোমরা কাজ করলে ইন্টারেস্টিং ওয়েতে। সো এই ওয়াইল্ড আইডিয়া গুলোকে এনকারেজ করতে হবে। দেন হচ্ছে যে ইন্সপিরেশন নিতে হবে। আমাদের আশেপাশে অনেক সলিউশন থাকে যেগুলো হয়তো আমরা দেখি না, সেগুলো থেকে ইন্সপিরেশন নিতে হবে, যে ওই মডেলটাকে আমরা কিভাবে এই প্রবলেমটা সলভ করার জন্য করতে পারি, ইউটিলাইজ করতে পারি। এটা একটা এক্সাম্পল দিই। একবার যে আইডিওর যাদের কথা বললাম, যে যারা অ্যাকচুয়ালি হিউম্যান সেন্টার্ড ডিজাইন স্টার্ট করছিল, এই কনসেপ্টটা নিয়ে কাজ করা শুরু করছিল বা নিয়েছিল, এই তাদেরকে একবার দায়িত্ব দেওয়া হলো একটা হসপিটালের আইসিইউ ডিজাইন করে। হ্যাঁ, একটা হসপিটালের আইসিইউ তো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইউনিট বলতে গেলে, কারণ ওখানে সবচেয়ে ক্রিটিক্যাল পেশেন্টরা এসে ভর্তি হয়, এবং তাদের সাথে তাদেরকে খুব দ্রুত এবং একদম শর্টেস্ট পসিবল টাইমে তাদেরকে ডেলিভার করতে হয় সার্ভিস এন্ড অল দ্যাট। সো এই বিষয়টা নিয়ে একটা হসপিটাল তাদের কাছে আসে, এবং তারা হচ্ছে পরে ওই হসপিটালটার আইসিইউটা জেনারেট করে দেয়, আইসিইউটা রিডিজাইন করে দেয়। তো তারা যখন এই আইসিইউটা নিয়ে কাজ করতেছিল, বা আইসিইউটা ডিজাইন করতেছিল, তখন তারা অনেক কিছু চিন্তা করতেছিল, যে একটা হসপিটালের আইসিইউটা কিভাবে রিডিজাইন করা যায়। কারণ আইসিইউতে তো সবই আছে, যত ধরনের সুবিধা থাকা দরকার, যত ধরনের সুবিধা, ভেন্টিলেশন সার্ভিস থেকে শুরু করে থেকে সব আছে, তাহলে এটাকে আবার রিডিজাইন করে কিভাবে, এটা নিয়ে তারা অনেক চিন্তা করতেছে। বা এটাকে যারা ডাক্তার, তাদেরকে কিভাবে ফ্যাস্টার করা যায়, মানে তারা তো এট দ্য এন্ড অফ দ্য ডে তারা তো মানুষই, তারা তো রোবট। সো মানে তাদেরকে কিভাবে আরো ফাস্টার করা যায়, তাদের হাত কিভাবে দ্রুত মুভ করানোর ব্যবস্থা করা যায়। তো এই বিষয়গুলো নিয়ে অনেক চিন্তা করতেছিল তারা। সো তখন তারা কয়েকটা অবজারভেশন মেক করে, যে একটা আইসিইউর জেনারেল ক্যারেক্টারিস্টিক্স গুলা কি। একটা আইসিইউতে আমি যেটা বলছিলাম যে ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এবং এখানে যদি কোনো ছোটখাটো ভুলও হয়, এটার একটা বড় কনসিকুয়েন্স থাকতে পারে। ক্রিটিক্যাল পেশেন্টরা এখানে আসে, খুব দ্রুত সার্ভ করতে হয় তাদেরকে, সো এন্ড অল দ্যাট। তো তারা যেটা হচ্ছিল, যে ওই টিমের একজন টিমমেট, উনি ইউএসএ তে একদিন
একটা গাড়ির রেস দেখতে গেছেন। গাড়ির রেস ইউএস এর যে গাড়ির রেসটা হয় ওটাকে ওখানে তো গ্র্যাপ্রি হয় না, ওদের যেখানে হয় যে ওটাকে ওরা বলে নাসকার, একটা গেম আছে। তো নাসকারে যখন সে ওই বসে বসে খেলা দেখতেছিল, নাসকারে রেসিং দেখতেছিল, তখন সে খেয়াল করলো যে একটা গাড়ি যখন গাড়ি তো মানে একটা লং রানে চলে আর কি, ওদের যে রেসিং কম্পিটিশন গুলো যখন হয়, তো তখন যেটা হয় যে ন্যাসকারে যে ওই একটু পর পর গাড়ির টায়ারটা চেঞ্জ করতে হয়, বিকজ টায়ার চেঞ্জ না করলে টায়ারের স্কিড কেটে যায় এবং তখন হচ্ছে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। সো তখন হচ্ছে যে উনি তখন খেয়াল করলো যে এই যে টায়ারটা যখন চেঞ্জ করে, দ্যাট ইজ সাম কাইন্ড অফ আইসিইউ অ্যাক্টিভিটি কিন্তু এখানে হচ্ছে, রাইট? কিভাবে যে টায়ারটা যখন চেঞ্জ করতেছে তখন এটা মাথায় রাখতে হবে যে শর্টেস্ট পসিবল টাইমে টায়ারটা চেঞ্জ করতে হবে। যদি বেশি সময় লেগে যায়, 1 মিনিটও যদি বেশি সময় লেগে যায়, তাহলে কিন্তু সেই গাড়িটা রেস থেকে পিছিয়ে পড়বে। দেন ওই টায়ারটা যদি প্রপারলি, স্ক্রুটা যদি প্রপারলি টাইট করে লাগানো না হয়, তাহলে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে পারে এবং তখন পুরো রেস শেষ হয়ে যাবে গাড়িটা। এন্ড এই বিষয়গুলো, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো তারা দেখলো যে একটা গাড়ির টায়ার চেঞ্জ করার সময় গ্যারেজে যে অ্যাক্টিভিটিস গুলো হয়, সেই অ্যাক্টিভিটিস গুলোর সাথে এই আইসিইউর একটা মিল আছে। তখন তারা কি করলো, তারা আইসিইউটাকে ডিজাইন করার জন্য ওইখান থেকে একটা ইন্সপিরেশন নিল। কিরকম ইন্সপিরেশন? যে তারা দেখলো যে ওইখানে যখন টায়ারটা চেঞ্জ করে, তখন যিনি হচ্ছে টায়ারটা খুলে দেন হচ্ছে যে আরেকটা টায়ার লাগায়, তখন স্ক্রুটা যখন সে খুলে দেন হচ্ছে আবার লাগায়, তখন সে তার ইকুইপমেন্ট যেখানে আছে সেইখানে তাকায়ও না। বেসিক্যালি যেটা হচ্ছে যে ওই ইকুইপমেন্ট গুলা তার একজন সাপোর্টিং স্টাফ, সে হচ্ছে তাকে বাড়িয়ে দিতেছে, কিন্তু ইন অ্যান এফেক্টিভ ওয়ে। কিভাবে? যে ওইখানে একটা তাক তাক করে সবকিছু রাখা থাকে, টুলস। ফর এক্সাম্পল যে 6টা তাক, একটা রাউন্ড একটা ফরম্যাট, সেখানে 6টা তাক আছে এবং 6টা তাকে একই টুলস রাখা, একটা সাইডে একই টুলস রাখা। সো সে যখন হাতটা মুভ করে ফার্স্ট তাকটা মিস করতেছে, তার হাতটা যখন নিচে নেমে আসতেছে, সেকেন্ড স্টেপটা কিন্তু সে ধরতে পারতেছে, সেটাও যদি মিস করে থার্ডটা সে ধরতে পারতেছে। তো অ্যাপারেন্টলি তাকে ওইদিকে তাকাইতে হচ্ছে না, সে জাস্ট হাত বের করে টান দিয়ে নিয়ে আসতেছে। আর এখানে যিনি অ্যাসিস্ট্যান্ট, উনি জাস্ট হচ্ছে ঘুরাচ্ছেন পুরা মানে ট্রলিটা। সো এইভাবে করে যখন যেটা লাগতেছে সেই টুলটা সে তার হাতের সাইডে নিয়ে আসতেছে। এইভাবে করে ওনারা যেটা করলেন যে তাদের আইসিইউটা রিডিজাইন করলেন, আইসিইউতে ওইভাবে করে টুল গুলাকে একটা করে সাইড করে সাজানো হইলো। দেন হচ্ছে যে ওই রিডিজাইন আইসিইউটা ওই হসপিটালে ইন্ট্রোডিউস করার পরে দেখা গেল যে ওই আইসিইউ থেকে যে ডেথ রেট ছিল সেটা কমে গেছে। সো সি যে মানে কত ওয়াইল্ড ইন্সপিরেশন হইতে পারে যে একটা গাড়ির গ্যারেজের ইন্সপিরেশন থেকে একটা আইসিইউ কিন্তু রিডিজাইন করা যেতে পারে। সো এইটা একটা বেজর ইস্যু। যখন আমরা হচ্ছে একটা আইডিয়া ডেভেলপ করব, সেটা হচ্ছে যে আমাদেরকে এই ইন্সপিরেশন গুলো নিতে হবে। আর একটা হচ্ছে যে ফোকাসড থাকতে হবে, এবং এইটার সাথে পরের এই যে ওয়ান কনভারসেশন এট আ টাইম, এটাও ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে যখন আমরা একটা কিছু নিয়ে কাজ করতেছি, ওই পার্টিকুলার ইস্যুটা নিয়ে ফোকাস থাকতে হবে। একটা টপিক নিয়ে আমি কাজ করতেছি, একটা সলিউশন নিয়ে কাজ করতেছি, তখন আরেকটা বিষয়ে একটু অ্যাড করে নিলাম, এইটা একটু অ্যাড করে নিলাম, এই জিনিসগুলো মাথায় আনা যাবে না। যেটা করতেছেন, যে পার্টিকুলার প্রবলেমটা সলভ করতেছে, ওই পার্টিকুলার প্রবলেমটা সলভ করো। আপনাকে কেউ বলে নাই যে ভাই আপনি একই সাথে 3টা প্রবলেম সলভ করেন, 3টা রুট কজ আপনি একটা সলিউশন সলভ করতে হবে, নট নেসেসারিলি দ্যাট। আপনি একটা প্রবলেম দিয়ে একটা সলিউশনই আগে সলভ করেন, এরপরে যদি ওটার কোনো অন্য কোনো কিছু থাকে সেটা আপনি পরে অ্যাড হতে হবে। বাট স্টে ফোকাসড, যে প্রবলেমটা আইডেন্টিফাই করছেন স্পেসিফিক্যালি ওই প্রবলেমটা নিয়ে কাজ করতে হবে, ওই প্রবলেমটা নিয়ে আইডিয়া ডেভেলপ করতে হবে। এবং এইটা করতে হলে এই যে ফোকাস থাকার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে যে ওয়ান কনভারসেশন এট আ টাইম। যখন ব্রেইনস্টর্মিং হইতেছে, যখন আপনারা কথা বলতেছেন, করতেছেন, মেক শিওর যে একটা সাইড থেকে মেসেজ আসতেছে, উনি ওনার কথাটা শেষ করুক, ওনার পয়েন্টটা শেষ করুক, দেন আরেকজনকে ফ্লোর দিন, সে তখন কথা বলবে। কিন্তু যে বলতেছেন তাকে তার কথাটা পুরাটা শুনতে হবে, ঠিক আছে? So one conversation at a time while brainstorming, while interviewing or anything. Then be visual. যেই সলিউশনটা আপনার মাথায় আসতেছে
সেটা দ্রুত এঁকে ফেলেন, স্কেচ করে ফেলেন, একটা কাগজে ডুডল করে ফেলেন, একটা কাগজে ডুডল করে এঁকে ফেলেন। হ্যাঁ, কারণ নট নেসেসারিলি যে আপনি যদি বলতেছেন আপনার সামনের মানুষটা সেটা শুধু আপনার কথা শুনে বুঝে ফেলবে, নট নেসেসারিলি দ্যাট। এটা মেবি ডিফারেন্ট কিছু হতে পারে। তো সে আপনি হয়তো একভাবে বলতেছেন, সে হয়তো আরেকভাবে বুঝতেছে। তো আপনি যদি এটা এঁকে ফেলেন, আপনি যদি আপনার সলিউশনটা দেখতে কেমন হবে সেটা যদি তাকে একটা কাগজে এঁকে দেখান, তখন সে জিনিসটার সাথে কম্পেয়ার করতে পারবে আর কি, তার আইডিয়ার সাথে অ্যাকচুয়াল জিনিসটা দেখতে কেমন হয়। এবং ফাইনালি হচ্ছে যে গো ফর কোয়ান্টিটি, মানে হচ্ছে যে ইন্ডিকেটরস গুলা নিয়ে চিন্তা করতে হবে যে আপনি যে সলিউশনটা ডেভেলপ করতেছেন এই সলিউশনটা কতজন মানুষকে সাপোর্ট করতে পারবে, কিভাবে কতগুলো স্টেক হোল্ডারের জন্য হেল্পফুল হবে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং কোয়ান্টিফায়েবল যেন হয়, সো দ্যাট হচ্ছে যে ইউ ক্যান শো ইউর ইমপ্যাক্ট। ঠিক আছে? সো এটা কি মোটামুটি ক্লিয়ার যে একটা আইডিয়া কিভাবে আইডিয়া ডেভেলপমেন্টের সময় কি কি বিষয় মাথায় রাখতে হবে, কোন কোন কনসিডারেশন গুলো মাথায় রাখতে হবে? হ্যাঁ, কামরুল এইচ রিমন, আপনি বলেন। জি ভাইয়া, মোটামুটি ক্লিয়ার। আমি হচ্ছে একটা মুভি দেখছিলাম, বলেন। সেটা হচ্ছে ফোর্ড ভার্সেস ফেরারি। তো ওইখানে হচ্ছে সেম ভাবে হচ্ছে তারা ইয়ে করে, ফোর্ড এবং ফেরারি হচ্ছে যখন প্রতিযোগিতায় যায় তখন হচ্ছে ফোর্ড নতুন কোম্পানি হিসেবে তারা তাদের গাড়িটাকে আপডেট করে। তো তারা হচ্ছে স্টেপ বাই স্টেপ গাড়ি যাতে বাতাস না ধরে, ইঞ্জিন যতক্ষণ চলবে, তারা হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে এগুলোকে প্রথমে একটা ডেমো সাজায়, তারপর হচ্ছে তারা রেসে যায় হচ্ছে তারা টেস্ট করে। যখন দেখছে যে না এই সমস্যা, এই টেস্ট এই রেসে এই সমস্যা আমাদের দেখা দিছে, তখন তারা হচ্ছে সেটাকে আপডেট করে। এবং এক পর্যায়ে হচ্ছে যখন ফাইনাল রেসে তারা চলে যায় তখন হচ্ছে তারা হচ্ছে ওখানে উইন হয় আর কি। তো এইটা হচ্ছে আমি আপনার সাথে খুব রিলেট করতে পারলাম আর কি। থ্যাংক ইউ। সো এইটাই হচ্ছে ডিজাইন থিংকিং, ওনারা যে কাজটা করছে ওনারা ডিজাইন থিংকিং করছে বেসিক্যালি। তো এবং মানে আপনি যেটা বলতেছেন, আচ্ছা লাস্ট পার্টটা হচ্ছে গো ফর কোয়ান্টিটি, মানে হচ্ছে যেই সলিউশনটা ডেভেলপ করতেছেন এই সলিউশনটা যেন কোয়ান্টিফায়েবল কিছু একটা জেনারেট করতে পারে। যেমন হচ্ছে এই যে আইসিইউ, এই যে আপনি একটা আইসিইউ রিডিজাইন করলেন, এই আইসিইউটা রিডিজাইন করে আপনার ইম্প্যাক্টটা কি হইলো, এইটা কিন্তু আপনার এই জিনিসটা কিন্তু আপনার আগে থেকে মাথায় রাখতে হবে যে এই ইম্প্যাক্টটা যেন আপনি শো করতে পারেন। আইসিইউটা রিডিজাইনের ইম্প্যাক্টটা কি? আইসিইউ রিডিজাইনের ইম্প্যাক্ট হচ্ছে যে এটা ডেথ রেট কমাতে হেল্প করছে। ক্রিটিক্যাল পেশেন্টদেরকে আপনার সার্ভিস দিতে আগে যদি 1 ঘন্টা সার্ভিস লাগতো, এখন 55 মিনিটে হয়তো সার্ভিসটা দেওয়া যাচ্ছে। সো এই যে কোয়ান্টিফায়েবল মেজার্স গুলা, এই যে ইন্ডিকেটরস গুলা, এইগুলা মাথায় রাখতে হবে আমরা যখন একটা সলিউশন ডিজাইন করতেছি, মানে আদারওয়াইজ আমরা কিন্তু ওই ইম্প্যাক্টটা শো করতে পারবো না। ঠিক আছে? এটা কি ক্লিয়ার হয়েছে? এই যে লাস্ট আমাকে একটু বলতেছিলেন যে অবন্তি হাওলাদার যে লাস্ট স্টেপটা আরেকবার বলবো কিনা, এটা কি ক্লিয়ার? থ্যাংক ইউ। এবার আমি একটু নেক্সট পয়েন্টে যাই। সো আইডিয়াটা তো জেনারেট করলাম, এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই আইডিয়াটাকে যখন আমরা একটা রূপ দিব, একটা শেপ দিব, তখন আমরা কিভাবে এটাকে প্রেজেন্ট করব। সো এইটার জন্য এটা একটা কাইন্ড অফ চার্টারের মতো, বা এটাকে বিজনেস মডেল ক্যানভাস বলে, বা হচ্ছে অনেকে সোশ্যাল বিজনেস মডেল ক্যানভাসও বলে এটাকে। তো এখানে আপনারা যেটা করবেন যে আপনার এইটা ডেভেলপ করার সিস্টেমটা হচ্ছে যে ফার্স্টে আপনি আপনার যে কোর আইডিয়াটা সেটা লিখে ফেলবেন শর্টে। এই যে এই পার্টটাতে, মানে এই বিজনেস মডেল ক্যানভাসটা স্টার্ট করতে হয় কিন্তু মাঝখান থেকে, নট ফ্রম লেফট, নট ফ্রম রাইট, মাঝখান থেকে স্টার্ট করতে হয়। আপনার কোর আইডিয়াটা এরকম একটা ছক কাটবেন, ছক কেটে কোর আইডিয়াটা এখানে লিখে ফেলবেন। কোর আইডিয়াটা লেখার পরে এটার আন্ডারে কি অ্যাক্টিভিটিস গুলা কি হবে সেটা লিখবেন এই পার্ট, মানে মাঝখান থেকে বামে যাবেন কি অ্যাক্টিভিটিস। ঠিক আছে? এখানে লিখে ফেলবেন। ধরা যাক যে আপনি একটা আইডিয়া জেনারেট করতে চান অ্যাবাউট একটা আমি যদি আমাদের ফোর্বস 30 আন্ডার 30 অ্যাওয়ার্ড উইনিং একটা অর্গানাইজেশন আছে, ওদের নাম হচ্ছে হাইড্রো এক্স। সো ওদের কথা আমি যদি বলি, তো হাইড্রোকো যেটা করছে, হাইড্রোকো যেটা করছে যে ওরা একটা সিস্টেম ডেভেলপ করছে, যে সিস্টেমটার থ্রুতে আমাদের যে এই যে ওয়াসার লাইটে অনেক সময় লিকেজ হয় না, লিকেজ হওয়ার কারণে ময়লা পানি চলে আসে অনেক সময়, ওরা এমন একটা সিস্টেম জেনারেট করছে যে কিছু সেন্সর জেনারেট করছে যেটা যদি আপনার সার্টেন কিছু পয়েন্টস ওরা বসায় রাখবে,
তো ওই সেন্সর গুলো আপনি আইডেন্টিফাই করবে যে কোন পার্টিকুলার লাইনের কোন জায়গাতে এই লিকেজটা হইতেছে, মাটির নিচে, ওটার জন্য খোঁড়াখুড়িও লাগবে না, ওই সেন্সরটা দিয়ে ওরা বলে দিতে হবে, ঠিক আছে? তো ওরা যখন এইরকম একটা আইডিয়া জেনারেট করছে তখন ওদের আইডিয়াটা কি ছিল? আইডিয়াটা ছিল যে ডেভেলপিং আ সেন্সর দ্যাট উইল আইডেন্টিফাই দ্য লিকেজ ইন দ্য সিস্টেম অফ ওয়াটার ডেভেলপমেন্ট। সো এটা আপনি লিখে ফেললেন ওয়াটার সাপ্লাই। দেন আপনার আসতেছে যে এটা করার জন্য আপনার সেন্সর বানাইতে আপনার অ্যাক্টিভিটিস গুলো কি হবে? অ্যাক্টিভিটিস গুলো হবে ফার্স্ট আপনার একটা টিম বিল্ড করতে হবে, যে টিমের মানুষ সেন্সর সম্পর্কে আইডিয়া রাখে, তারা এই বিষয়গুলো সম্পর্কে জানে, সেই এক্সপার্টদেরকে নিয়ে একটা টিম বিল্ডিং করতে হবে। দেন হচ্ছে সেন্সরটা ডিজাইন করতে হবে, এরপরে ওই সেন্সরটা একটা জায়গায় বসানোর জন্য থেকে পারমিশন নিতে হবে, পারমিশন নিয়ে বা কোলাবরেট করতে হবে, কোলাবরেশনের পরে ওই সেন্সরটা বসাইতে হবে, বসায় একটা ড্যাশবোর্ড বানাইতে হবে, যে ড্যাশবোর্ডটার থ্রুতে আপনি এটা মনিটর করবেন। ড্যাশবোর্ড বানানোর পরে আপনাকে এটা টেস্টিং করতে হবে যে এই ড্যাশবোর্ডটা প্রপারলি কাজ করতেছে কিনা, লিকেজ গুলো আইডেন্টিফাই করতে পারতেছে কিনা। দেন হচ্ছে যে আপনার কমিউনিকেশন প্রপারলি কাজ করতেছে কিনা ইসের সাথে, ওয়াসার সাথে, এই বিষয়গুলা করতে হবে। এবং ফাইনালি হচ্ছে আপনার যখন এটা হয়ে যাবে, পুরো প্রোটোটাইপটা ওয়ার্কিং প্রোটোটাইপ ডেভেলপ হবে, তখন আপনি পুরো ঢাকা শহরে এটা টেস্ট করবেন। সো এইটা হচ্ছে ওর কি অ্যাক্টিভিটিস। এরপরে আসতেছে কি অডিয়েন্স রিলেশনশিপ, মানে হচ্ছে যে ও যাতে যেই স্টেক হোল্ডারদের নিয়ে কাজ করবে সেই স্টেক হোল্ডারদের সাথে ওর রিলেশন কি হবে। তো স্টেক হোল্ডারদের কিন্তু এটা জানাইতে হবে যে দেখেন আমি এখানে একটা সেন্সর বসাই গেছি, আপনি যদি 2 দিন পরে এসে আপনার বাসায় আর একটা অবৈধ লাইন দিবেন, এটার জন্য যদি রাস্তা করেন তাহলে আমার এই সেন্সরটা নষ্ট হবে। সো আপনার সাথে অডিয়েন্স রিলেশনশিপটা কিভাবে মেইনটেইন করতে হবে, ওই মেকানিজম গুলা নিয়ে এখানে কথা বলতে হবে। দেন আসতেছে যে কি রিসোর্সেস, মানে এই যে দেখেন এটার পরে এটা, এটার পরে এটা, এরপরে আসবে রিসোর্স। আপনি যে অ্যাক্টিভিটিস গুলা করবেন এটার জন্য আপনার কি কি রিসোর্স লাগবে সেই রিসোর্স গুলো আপনি লিখে ফেলবেন। আপনার সেন্সর বানাইতে কি কি লাগবে, আপনার ড্যাশবোর্ড বানাইতে কি কি লাগবে, এই বিষয়গুলো লিখে ফেলবেন। দেন হচ্ছে যে এই যে অডিয়েন্স রিলেশনশিপের যে পার্টটা, এটার থেকে আসতেছে চ্যানেল গুলো, মানে এটা সাইমালটেনিয়াসলি হইতে থাকবে। মানে এখানে তো ইউজুয়ালি যেটা হয় যে একটা টিমে কাজ করে, সো টিম হচ্ছে এইভাবে করে কাজ করবে। ফার্স্ট আইডিয়াটা লিখে ফেলবে, একটা গ্রুপ হয়তো কাজ করবে কি অ্যাক্টিভিটিস রিসোর্সেস কি পার্টনার ডেভেলপমেন্টে, আর একটা গ্রুপ অডিয়েন্সে কাজ করবে। সো আপনি অডিয়েন্স রিলেশনশিপটা ডেভেলপ করলেন যে হ্যাঁ আপনার এই এই গ্রুপ অফ অডিয়েন্স আছে যাদের সাথে আপনি এই ভাবে করে তাদেরকে এই মেসেজিং দিতে হবে। এখন কোশ্চেনটা হচ্ছে যে মেসেজিংটা দিবেন সেটা কোন চ্যানেলের থ্রুতে দিবেন। সো ওই চ্যানেলগুলো আইডেন্টিফাই করতে হবে, ওইগুলো আপনি এখানে লিখে ফেললেন। এরপরে আসতেছে যে আপনার অডিয়েন্স সেগমেন্টস কিভাবে, আপনি অডিয়েন্সকে সেগমেন্ট করবেন কিভাবে। ফর এক্সাম্পল যে একটু স্লাম এরিয়াতে অডিয়েন্স স্যার হয়তো একটা ডিফারেন্ট সেগমেন্টেশন হবে, তাদেরকে ডিফারেন্টলি একটা মেসেজ দিতে হবে। গুলশান বনানীতে একরকম মেসেজ দিতে হবে, মিরপুরে আরেক রকম মেসেজ দিতে হবে, মোহাম্মদপুরে হয়তো আরেক রকম মেসেজ দিতে হবে, যে মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পাসে ওইখানে হয়তো আরেক রকম মেসেজ দিতে হবে। সো ওই অডিয়েন্স কে ওইভাবে করে আইডেন্টিফাই করতে হবে যে আপনি যে এরিয়াটা নিয়ে কাজ করতেছেন বা যে পার্টিকুলার গ্রুপটাকে নিয়ে কাজ করতেছেন সেটার সেগমেন্টেশন গুলা, তাদের এইজ বেস সেগমেন্টেশন হতে পারে, জিওগ্রাফি বেস সেগমেন্টেশন হতে পারে, এরিয়া বেস সেগমেন্টেশন হতে পারে, তাদের ম্যাচুরিটির উপর সেগমেন্টেশন, এডুকেশনের উপর সেগমেন্টেশন, জেন্ডারের উপর সেগমেন্টেশন হতে পারে। সো ওই সেগমেন্টস গুলো আপনি এখানে লিখে ফেলবেন। আর পাশাপাশি আরেকটা টিম যারা এই আপনার সাথে কাজ করবে তারা যেটা করবে যে তারা দেখবে যে এই যে রিসোর্সেস গুলা, এই যে অ্যাক্টিভিটিস গুলো, এগুলোর জন্য আমার পার্টনার্স কি পার্টনার্স কারা হতে পারে। ফর এক্সাম্পল যে হাইড্রোকো প্লাসের যে এক্সাম্পলটা দিলাম, ওদের পার্টনার কারা হতে পারে, ওদের পার্টনার হতে পারে সিটি কর্পোরেশন, কারণ এগুলোর দায়িত্ব কাদের হাতে, সিটি কর্পোরেশনের হাতে। ওয়াসা, তো ওয়াসা এগুলোর অনেক কিছুর দায়িত্ব আছে, সো ওয়াসাকে পার্টনার হিসেবে নিতে হবে। দেন এই যে সেন্সর তারা যে জেনারেট করবে করবে, এটার জন্য গভর্নমেন্টের সাপোর্ট লাগবে, আইসিটি ডিভিশনের সাপোর্ট তারা নিতে পারে। তো কি পার্টনার লিখে ফেলবে। দেন আসতেছে যে এই যে টোটাল আইডিয়াটা তারা ডেভেলপ করবে বা ইমপ্লিমেন্ট করবে, এটার কস্ট কেমন পড়তে পারে, প্রত্যেকটা ইকুইপমেন্টের কস্ট, এই ইকুইপমেন্ট গুলো যারা বানাবে তাদের যে স্যালারি রিমিউনারেশন সেটা আসবে, এই বিষয়গুলো নিয়ে একটা কস্ট এই হবে। আর ফাইনালি হচ্ছে যে এটা রেভিনিউটা কেমন হবে। আর যদি আপনি একটা সোশ্যাল প্রজেক্ট করেন সেক্ষেত্রে একটা রেভিনিউ হবে না, আপনি এখানে লিখতে পারেন যেটার সোশ্যাল বেনিফিট গুলা কি হবে, যে মানুষের ধরা যাক যে আপনি একটা প্রবলেম সলভ করলেন যেটার কারণে এনভায়রনমেন্ট পলিউশন কমে গেল। সো আপনি এনভায়রনমেন্ট পলিউশন যখন কমে যাবে তখন মানুষের ধরেন যে লাংস কম এফেক্টেড হবে, মানুষকে হসপিটালে কম যেতে হবে, সো এগুলো হতে পারে আপনার সোশ্যাল বেনিফিটস। আর আপনি ধরেন যে হাইড্রোকো প্লাসের এখানে এইটাকে হাইড্রোকো প্লাসের রেভিনিউ মডেলটা হচ্ছে যে এই যে কাজগুলো করবে পার্টনারদেরকে, ওয়াসা যখন এই আইডিয়াটা বাইং করবে, ওয়াসা তখন ওদের এই সেন্সর বিভিন্ন জায়গায় কিনে নিবে, ওদেরকে মেইনটেনেন্সের
চার্জ দিবে, সো ওইটা থেকে ওদের একটা রেভিনিউ জেনারেট হবে। সো এই জিনিসগুলা গুছিয়ে ফেলবেন এই একটা এরকম একটা স্লাইডে বা এরকম একটা কাগজে আপনি লিখে লিখে জেনারেট করে ফেলবেন, সো দ্যাট হচ্ছে আপনার যে আইডিয়াটা ওইটা যেন একটা জায়গায় ভিজিবল থাকে অ্যাজ আ হোল, ঠিক আছে? তখন কি হবে, তখন হচ্ছে যে আপনি যে কাউকে যখন এটা এক্সপ্লেইন করতে যাবেন ওই জিনিসটা দেখাইলে সে ইজিলি জিনিসটা বুঝে নেবে। তো এটা কি মোটামুটি বুঝতে পারছি যে আইডিয়া কিভাবে ক্যাপচার করতে হয় একটা ডেভেলপ করার সময়? আচ্ছা, আমরা কি বুঝতে পারছি? ও seems like বুঝতে পারছি আমি। তো আমি এবার আমার নেক্সট স্লাইডে যাই। এবার আসছে যে প্রোটোটাইপিং। প্রোটোটাইপিং বলতে আমরা অনেক সময় যেটা মনে হয় যে এটা হয়তো 3D প্রিন্টারে কিছু একটা বানাইতে হবে বা হচ্ছে যে লোহা লক্কর দিয়ে কিছু একটা করতে হবে। অনেক ক্ষেত্রে মানে এই ধরনের একটা আইডিয়া আছে, আমি নট শিওর যে আপনারা কি মনে করেন। সো বাট ইয়েস, যে এই প্রোটোটাইপিং এর ক্ষেত্রে অনেকের অনেক ধরনের কনসেপ্ট থাকে, কিন্তু অ্যাকচুয়ালি এই বিষয়টা এমন না। প্রোটোটাইপিং ক্যান বি এনিথিং। প্রোটোটাইপিং ক্যান বি আ মডেল, যেটা ইয়েস আপনি আমাদের 3D প্রিন্টার ইউজ করে কোনো একটা মডেল ডেভেলপ করলেন। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু জানাই রাখি, সেটা হচ্ছে ইএমকে সেন্টারে উই হ্যাভ 3D প্রিন্টার। সো আপনাদের কারো যদি কোনো এরকম কোনো সলিউশন থাকে, কোনো কিছু নিয়ে কাজ করতে চান, ইউ ক্যান কাম বাই, ড্রপ ইন ইএমকে সেন্টার 3D প্রিন্টার ইউজ করে আপনারা আপনাদের মডেল জেনারেট করতে পারেন। ইটস ফ্রি অফ কস্ট, জাস্ট হচ্ছে যে ওইখানে যে ফিলামেন্ট গুলো ইউজ হয় ওইটার জন্য একটা মিনিমাল কস্ট রাখা হয়, মানে পার গ্রামে 5 টাকা বা এই ধরনের কিছু একটা। তো প্রোটোটাইপ জেনারেট করা একটা হতে পারে যে প্রোটোটাইপ ক্যান বি আ মডেল 3D প্রিন্টিং দিয়ে। প্রোটোটাইপ ক্যান বি আ মকআপ। হোয়াট ইজ মকআপ? মকআপ হচ্ছে যে ধরেন যে আপনি যেটা বানাচ্ছেন সেটার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। সো ফর এক্সাম্পল, যে আমরা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করি, অ্যাপ নিয়ে কাজ করি, তারা অনেক সময় মকআপ ডেভেলপ করি, ফিগমা বা এই ধরনের যে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, অ্যাডোবি এক্সডি, এগুলোতে ইউজ করে আমরা বিভিন্ন মকআপ ডিজাইন করি। মকআপ ইজ আ ডিজাইন, একটা হোল থিম। ফর এক্সাম্পল, যে আপনি আপনার যে ওয়েবসাইটটার কথা বলতেছেন, সেই ওয়েবসাইটের শুরুতে কোন ছবিটা থাকবে, সেই ওয়েবসাইটের কোন পার্টটা থাকবে, বা হচ্ছে যে আপনি যে রুমটার কথা বলতেছেন, রুমটা এমন হবে, যেমন হচ্ছে যে আমাদের আর্কিটেকচারাল ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় যে রুমের বা বাসার ডিজাইন করা হয়, তো তখন একটা মকআপ কিন্তু জেনারেট করা হয়, যে ডিজাইন করে একে একে ওইরকম আর কি। যে ওই যে একটা বিল্ডিং বানানো হয়, তারা একটা বিল্ডিং বানায় আর্কিটেক্টরা, যে বিল্ডিংটা দেখতে এমন হবে, এটার রুম স্পেস গুলো এমন হবে, এখান থেকে এখানে মুভ করে। সো দিস আর দ্য মকআপস আর কি। দেন হচ্ছে যে রোল প্লে। সামটাইমস মানে আমাদের হয়তো যেই যেটা জেনারেট করতেছি সেটা ভিজিবল কিছু না, সেটা একটা সার্ভিস টাইপ। সো সার্ভিসের জন্য ইউ ক্যান ডু সাম রোল প্লে। ধরা যাক যে আপনি একটা ব্যাংকে কিছু একটা ডেভেলপ করবেন, একটা ব্যাংকের মডেল বানাচ্ছেন, একটা ব্যাংকের একটা ব্রাঞ্চ কেমন হবে। সো আপনি তখন কি করলেন, যে একজনকে বানাইলেন যে আপনি হচ্ছে একটা কাস্টমার, আপনি ওইখান থেকে হেঁটে এখানে আসবেন, এসে এই সার্ভিস গুলো আমার কাছে চাবেন, আমি হচ্ছে এখানে ব্যাংকার, আমি আপনাকে এই সার্ভিস দিব, এবং আপনি হচ্ছে মুভ অ্যারাউন্ড করে আপনি এই অ্যাজ আ কাস্টমার রোল প্লে করে আপনি দেখবেন যে এই আমি যে সিস্টেমটা আমরা যেভাবে করে ডিজাইন করতেছি এটা কাজ করতেছে কিনা। সো এইভাবে করে রোল প্লেইং এর মাধ্যমে কিন্তু একটা প্রোটোটাইপ করা যেতে পারে অনেক কিছু। এছাড়া আমরা যেটা দেখি যে 3D মডেল, প্রোটোটাইপ, এছাড়া ডায়াগ্রাম, যে এই যে হাতে দেখেন যে সুন্দর সুন্দর ডায়াগ্রাম আমাদের বাচ্চারা আঁকছিল, আমরা যখন ব্র্যাক থেকে আমরা একটা এরকম ইনিশিয়েটিভ নিয়ে ডিজাইন করতেছিলাম, তখন এরকমই যে দেখো যে ওরা হচ্ছে দেখা যাচ্ছে যে এই যে টেবিল আঁকছে একটা রুমে, শেলফ এঁকেছে এখানে। সো ডায়াগ্রাম একেও কিন্তু একটা প্রোটোটাইপ ডিজাইন করা যেতে পারে, সো দ্যাট ইজ মানে ভিজিবল টু ইউ, যে জাস্ট একটা 2D একটা প্রোটোটাইপ, এটাও হতে পারে। দেন প্রোটোটাইপ ক্যান বি স্টোরিজ। আপনার নট নেসেসারিলি যেটা একেই বুঝাইতে হবে, দিস ক্যান বি স্টোরি, ইউ ক্যান টেল আ স্টোরি। লাইক আমি একটা স্টোরি দিয়ে আজকে স্টার্ট করলাম, আপনার এরকম কোন একটা স্টোরিও আপনার একটা প্রোটোটাইপ হতে পারে আপনার মডেল। প্রোটোটাইপ ক্যান বি অ্যাডভার্টাইজমেন্টস। ফেসবুকে আমরা যে বিভিন্ন অনেক সময় এইভাবে করে এটা দেওয়া যেতে পারে, এটা এইভাবেই করতে পারে। সো এই যে জিনিসগুলা, যে কোনো ভিজিবল জিনিস বা যে কোনো জিনিস যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের যে প্র্যাকটিক্যালি এটা দেখতে যেমন হবে সেইটাকে সিমুলেট করে,
বা সেটা বুঝতে হেল্প করে এমন যে কোনো কিছু কিন্তু প্রোটোটাইপ। এবং এই ডিজাইন থিঙ্কিং এর ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট স্টেপ যে আমরা যেটা যেটা আইডিয়েট করতেছি সেটা যেন অ্যাটলিস্ট কোনোভাবে আমাদের যে কোনো ভাবে হোক আমরা যেন আমাদের স্টেক হোল্ডারদেরকে ওইটা ফাইনাল ডিজাইনে যাওয়ার আগে বুঝাইতে পারি বা তাদের ওই ফিলটা দিতে পারি। সো দ্যাট ইজ হোয়াট প্রোটোটাইপিং ইজ। সো প্রোটোটাইপিং কি ক্লিয়ার? প্রোটোটাইপিং কি বা প্রোটোটাইপিং কি হতে পারে? জি ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। সেটা কি ক্লিয়ার যে কি কি প্রোটোটাইপিং কি হতে পারে এন্ড অল দ্যাট? জি ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার না হলে কিন্তু আমি আবার বলতে পারি, প্রবলেম নাই, মেক শিওর। আমি একদমই শেষের দিকে চলে আসছি প্রেজেন্টেশনের, আমি নেক্সট পার্টে যাই। সো হোয়াট ইজ প্রোটোটাইপিং এর পরে? প্রোটোটাইপিং এর পরে হচ্ছে টেস্ট করা আইডিয়াটা। আমরা প্রোটোটাইপ করলাম, এখন আমরা টেস্ট করব। প্রোটোটাইপে হয়তো ছোটখাটো কিছু জিনিসপত্র নিয়ে ইডি থাকতে পারে বা থাকতে পারে, সেই জিনিসগুলো আগে টেস্ট করে কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে। সো প্রোটোটাইপিং এর টেস্টিং এর ক্ষেত্রে কয়েকটা বিষয় একটু মাথায় রাখতে হবে। টেস্টিং এর কোনো স্ট্যান্ডার্ড ফরম্যাট বা কিছু নেই। যেমন আপনি একটা প্রোডাক্ট বানাইছেন, এখন হচ্ছে ওইটা আপনার স্টেক হোল্ডারের কাছে নিয়ে যাবেন, স্টেক হোল্ডারদের কাছে নিয়ে তাদেরকে ফিল্ডটা দিবেন, দেন ইউ টেক দ্য নোটস। সো দ্যাট ইজ হোয়াট টেস্টিং ইজ, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো টেস্টিং এর ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে অ্যাওয়ারনেস। এখানে কিন্তু এরকম না যে দিস আর কানেক্টেড থিংস, দিস আর মানে নট নেসেসারিলি যে এখানে সবকিছু ইন্টারকানেক্টেড। এক নম্বর জিনিস যেটা মাথায় রাখতে হবে যে অ্যাওয়ারনেস। আমরা যেই যার কাছে নিয়ে যাচ্ছি বা যিনি হচ্ছে এটার ইউজার, তিনি ওইটা সম্পর্কে কি ফিল করতেছেন, সেটা সম্পর্কে কিভাবে জানলেন, তার ফিলিংটা কি, এই জিনিসগুলা এটা জানা। তার কি এই ধরনের প্রোডাক্ট এর আগে ইউজ করার কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা, সেই অভিজ্ঞতা কেমন ছিল, সেটা কি ভালো ছিল না খারাপ ছিল, সেটার সাথে কম্পেয়ার করে দেখা যে এইটা কি ওইটার থেকে বেটার না এটা ওইটার থেকে খারাপ, কোন কোন পয়েন্টে এটা বেটার, কোন কোন পয়েন্টে ওইটার থেকে খারাপ, এইভাবে। দেন আসতেছে যে ইউজার পয়েন্ট গুলা বের করা, যে কন্টাক্ট পারসন যারা, তাদের সাথে কন্ট্যাক্টটা কিভাবে হয়েছে, আপনি যখন এটা ইউজ করছেন আপনি ফার্স্ট কিভাবে এটা সম্পর্কে জানতে পারলেন, দেন হচ্ছে যে এটা ইউজ করার পরে আপনি কোনো ফিডব্যাক দিতে পারছিলেন কিনা, এই জিনিসগুলো সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া রাখা। আপনি এটা কিভাবে ইউজ করছিলেন, মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেভাবে করে ইউজ করার কথা সেভাবে ইউজ না করার কারণে অনেক সময় ফিডব্যাক খারাপ হয়। সো ওইটা জানা, ওইটা বোঝায় অল দ্যাট। এইটা দেন আসতেছে যে ক্রিটিক্যাল মোমেন্টস গুলা কি ছিল, ওইখানে কোন কোন পয়েন্টে মনে হয়েছে যে ধরো এটা একদমই খারাপ, কোন কোন পয়েন্টে আমার মনে হয়েছে যে না এটা অনেক তো বেস্ট, এটা এন্ড অল দ্যাট, এরকম আর কি। সো এরকম আর কি জিনিসটা। আর আউটকাম, ফাইনাল আউটকাম যেটা বললাম যে নোট নেয়া, যে ওই ফিডব্যাকটা নেয়া। ফর এক্সাম্পল যে আজকের সেশনের পরে আমার একটা ফিডব্যাক নেওয়া হবে, যেখানে আপনারা বলবেন যে আমার সেশনটা ভালো ছিল না খারাপ ছিল, বা খারাপ থাকলে কোন কোন পার্টে খারাপ ছিল, ভালো হইলে কোন একটা দুইটা পার্ট হয়তো একটু ভালো হচ্ছে, এরকম আর কি। ওটা হয়তো আপনারা এখানে লিখে দিতে পারবেন। সো এই সেম জিনিসটা কিন্তু আমাদের টেস্টিং এর ক্ষেত্রে করতে হয়, যে আমাদের ফিডব্যাক নিতে হয় আমাদের মানুষদের কাছ থেকে, এবং ফাইনালি তারা যে ফিডব্যাক গুলো দেয় ওগুলোর উপর রিফ্লেক্ট করতে হয়। এবং আরো একটা জিনিস এটা মাথায় রাখতে হবে যে ফিডব্যাক নেওয়ার সময় যে এর আগে যখন এগুলো নিয়ে কাজ হয়েছে বা ইয়ে হয়েছিল, তখন কোন কোন পার্ট থেকে ফলো আপ করা হয়েছিল, বা আদৌ কোনো ফলো আপ করা হয়েছিল কিনা, বা সেই ফলো আপে কোনো ফ্ল ছিল কিনা। কারণ যদি ফলো আপ যদি প্রপারলি হতো তাহলে তো হয়তো এই প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার কথা ছিল। সো দিস আর দ্য থিংস, যখন আমরা টেস্ট করবো একটা আইডিয়া তখন এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই কয়েকটা বিষয় নিয়ে মাথায় রাখলে বেটার আর কি, একটা বেটার আউটকাম পাওয়া যেতে পারে ওইটা থেকে। And finally, ইটারেশনটা হচ্ছে আমাদের এই 5 স্টেপ ডিজাইন থিংকিং এর 6th স্টেপ, যেটা আমরা চোখে দেখি না কিন্তু এটা অল থ্রু আউট দ্য প্রসেস আছে। ফর এক্সাম্পল যে আপনি এমপ্যাথাইজ করতেছেন, এরপর আপনি ডিফাইন করতেছেন, ডিফাইন করার পরে আপনি গেলেন ওইটা আইডিয়েট করতে গিয়ে আপনার মনে হলো যে ডিফাইন করাটা ঠিক মতো হয় নাই। সো ইউ ক্যান অলওয়েজ গেট ব্যাক টু দ্য ডিফাইন স্পেস। আপনি আবার ডিফাইন করবেন, প্রপারলি আইডিয়াটা ডিফাইন করতে আবার কিন্তু এক স্টেপ পিছনে আসতে পারেন। অর বা আপনার আইডিয়া করছেন, প্রোটোটাইপও করা হয়ে গেছে, প্রোটোটাইপ জেনারেট করার পরে আপনার মনে হচ্ছে যে না এখানে কিছু গ্যাপ রয়ে গেছে, আপনি আবার প্রোটোটাইপিং স্টেপ থেকে আপনি আপনার নট নেসেসারিলি যে আপনার টেস্টিং এ যেতে হবে, আপনি আবার আইডিয়েশন ফেজে চলে আসতে পারেন।
অর হচ্ছে যে আপনার মনে হচ্ছে যে না প্রোটোটাইপিং ঠিকঠাক আছে, সবকিছু ঠিকঠাক আছে, লেটস টেস্ট ইট। টেস্ট করতে গিয়ে আপনি দেখলেন যে না, আইডিয়েশনে কোথাও একটা গলদ ছিল, আপনি আইডিয়েশন ফেজে চলে আসবেন আমরা। অর হচ্ছে যে আপনার মনে হলো টেস্ট করতে গিয়ে আপনার মনে হলো যে না, আসলে আইডিয়েশন ফেজে গলদ ছিল না, গলদ ছিল বেসিক্যালি ডিফাইন করার ক্ষেত্রে গলদ ছিল। সো আপনি ওটা ডিফাইন করবেন। সো নট নেসেসারিলি যে এই লাইনটা একদম লিনিয়ার যাবে, লাইনটা এইখান থেকে এখানে যাবে, গিয়ে আবার যদি মনে হয় যে না প্রপারলি এমপ্যাথাইজ করা হয়নি, ইউ ক্যান অলওয়েজ গেট ব্যাক। আপনার মনে হলো যে না ডিফাইন করছেন প্রপারলি, আইডিয়েট করছেন, কিন্তু আইডিয়েট করার পরে মনে হলো যে আইডিয়েট করতে গিয়ে মনে হলো যে এটা তো প্রপারলি ডিফাইন করা হয়নি, ইউ ক্যান অলওয়েজ গেট ব্যাক টু আইডিয়া, ডিফাইন ফেজ, আবার ডিফাইন করে নিলেন, ডিফাইন করে আবার আইডিয়েট ফেজে দিলেন। দেন আইডিয়েট ফেজ থেকে আপনি গেলেন প্রোটোটাইপে। প্রোটোটাইপ করার সময় মনে হলো যে না আইডিয়েশনে প্রবলেম ছিল, আপনি আবার আইডিয়েশন ফেজে আসলেন। টেস্ট করতে গেলেন, সেখানেও মনে হলো যে না আইডিয়েশনের প্রবলেম ছিল, আপনি আইডিয়েশন ফেজে যেতে পারবেন। আপনার যদি মনে হয় যে না ডিফাইনের প্রবলেম ছিল, সেখানে যেতে পারবেন। টেস্টের সময় মনে হলো যে না এটা পুরো প্রসেসেই প্রবলেম ছিল, আপনি আবার এমপ্যাথাইজে যান। অর্থাৎ রিইটারেশন করতে হবে, মানে হচ্ছে যে অলওয়েজ ওপেন থাকতে হবে যে আমি এই ফেজ পর্যন্ত চলে আসছি, সো নট নেসেসারিলি যে এই ফেজ আমাকে শেষ করেই যেতে হবে। আপনি এক স্টেপ ব্যাকে যান, 2 স্টেপ ব্যাকে যান, 3 স্টেপ ব্যাকে যান, গিয়ে হইলো আপনার আইডিয়াটাকে প্রপারলি ঠিক করেন, ঠিক করে দেন হচ্ছে আপনি আবার এসে টেস্ট করেন। সো এইটা করলে কি হবে যে দ্যাট উইল সেভ ইউর কস্ট, দ্যাট উইল সেভ ইউর এফোর্ট। কারণ আপনি যদি টেস্টের পরে গিয়ে যদি আপনি রিয়েলাইজ হয় যে না আমার এমপ্যাথাইজে প্রবলেম ছিল, আমার ডিফাইনে প্রবলেম ছিল, এটা আপনার অনেক আসলে কি যাবে, বাট এর আগেই যদি আপনার জিনিসটা আইডেন্টিফাই করা যায় তাহলে কিন্তু বেটার। আবার অনেক ক্ষেত্রে টেস্ট থেকে স্কেল আপে চলে যায়, স্কেল আপে গিয়ে এটা ফেল করে। সো ইয়া, মানে জিনিসগুলা কিন্তু অনেক কমপ্লিকেটেড। সো জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমাদের অলওয়েজ ওপেন থাকতে হবে যে আইডিয়াটা ফুল প্রুফ হইলে দেন স্কেল আপ করাটা বেটার। বিফোর দ্যাট দেয়ার ইজ অলওয়েজ রুম ফর অ্যাকচুয়ালি রিথিঙ্ক অর রিডিজাইন। ঠিক আছে, তো আমি কি মোটামুটি বুঝাইতে পারছি ইটারেশন পার্টটা? জি ভাইয়া। Any response, anything, any reflection? জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। Okay, so let's move to the next slide. So it's a double diamond way. আমি যেটা বলতেছিলাম যে প্রসেসটা আসলে লিনিয়ার না, বা প্রসেসটা একদম সোজা না, এটা আসলে আপস এন্ড ডাউনস আছে প্রসেসে। যেমন আপস এন্ড ডাউনসটা কি আমি বলি, যখন আমরা এমপ্যাথাইজ করতেছি, এই জিনিসটাকে ডাবল ডায়মন্ড বলা হয় কেন বলি, যে এই যে আপনি দুইটা ডায়মন্ডকে যদি আপনি পাশাপাশি রাখেন, তাহলে দেখবেন যে জিনিসটা দেখতে এমন হচ্ছে। সো once it's going up, upside, then হচ্ছে আবার ডাউন, দেন আবার আপ, দেন আবার ডাউন। সো এই জন্য এটাকে বলে ডাবল ডায়মন্ড ওয়ে আর কি। সো ডাবল ডায়মন্ড এরকম কিরকম, আমরা যখন এমপ্যাথাইজ করতেছি, আমরা অনেক আইডিয়াস, অনেক কিছু নিয়ে চিন্তা করতেছি, অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলে দেন হচ্ছে ফাইনালি একটা কিছুতে জেনারেট করতেছি। সো এই যে ওপেননেসটা, মানে আমরা অনেক ডাইভার্স থাকতেছি, নিউ আইডিয়াস এর ব্যাপারে ওপেন থাকতেছি, নিউ অপিনিয়নের ব্যাপারে ওপেন থাকতেছি। কিন্তু যখন আমরা প্রবলেমটা ডিফাইন করতেছি, তখন কিন্তু আমরা রুটে চলে আসতেছি, মানে এই যে একদম কনভার্স, মানে অনেকগুলা কনসেপ্ট থেকে, অনেকগুলো অপিনিয়ন থেকে একটা জায়গায় চলে আসতেছি। দেন আবার ডাইভার্স কেন, আমরা ওই যে প্রবলেমটা ডিফাইন করলাম, এখন আমরা আইডিয়া জেনারেট করবো। যখন আইডিয়া জেনারেট করব, তখন কিন্তু আমাদেরকে ডাইভার্স থাকতে হবে, এই নতুন কনসেপ্ট গুলা সম্পর্কে, এগুলোর ব্যাপারে ওপেন থাকতে হবে। অনেক কনসেপ্ট একটু দেখে টেস্ট করে দেখতে হবে যেটা কাজ করতেছে কিনা। তো এইভাবে করবো। এবং ফাইনালি যখন আমরা আইডিয়া জেনারেশনটা হয়ে যাচ্ছে, যখন আমরা প্রোটোটাইপ ডেভেলপ করতেছি, তখন আবার কনভার্স, মানে আমরা অনেকগুলো আইডিয়া থেকে একটা আইডিয়া বাছাই করলাম, এখন আমরা সেই একটা আইডিয়া থেকে কাজ করবো, অর্থাৎ এই যে আবার নেমে আসতেছি। সো এইভাবে করে পুরো প্রসেসটা আগায় আর কি ডিজাইন থেকে। সো এটাকে আমরা বলি ডাবল ডায়মন্ড প্রসেস আর কি, ডাবল ডায়মন্ড ওয়ে। তো এইটা হচ্ছে সেই কিরিবাতি দ্বীপ, যেটার কথা আমি শুরুর দিকে একটা কথা বলতেছিলাম, যে অনেক সময়
যদি আমরা ব্রড ওয়েতে চিন্তা না করি বা ডিপলি চিন্তা না করি, তাহলে অনেক সময় অনেক কিছু মিস আউট হয়ে যেতে পারে। এটার একটা এক্সাম্পল হচ্ছে এই দ্বীপের মানুষ। এই দ্বীপটা হচ্ছে একটা প্যাসিফিক আইল্যান্ড, মানে প্যাসিফিকের একটা আইল্যান্ড। এইখানে অনেক ছোট একটা দ্বীপ এবং খুব কম মানুষ থাকে। কিন্তু এই আইল্যান্ডের বৈশিষ্ট্যটা হচ্ছে যে এই আইল্যান্ডের আশেপাশে অনেক জীব বৈচিত্র্য, মানে ইকোলজিক্যালি অনেক ইন্টারেস্টিং অনেক মাছ পাওয়া যায়, যেগুলো হয়তো অন্য জায়গায় খুব রেয়ার বা অন্য জায়গায় পাওয়াই যায় না। অনেক সি ফুড আইটেম পাওয়া যায় এন্ড অল দ্যাট, কোরাল রিফ এন্ড এইসব অনেক কিছু পাওয়া যায় এখানে। তো যেটা হয় যে এখানের যারা আদিবাসী, তাদের বেসিক্যালি দুইটা প্রফেশন এখানে। একটা হচ্ছে যে তারা বেসিক্যালি কোকোনাট সেল করে, তাদের এখানে যারা টুরিস্ট আসে তাদের কাছে কোকোনাট সেল করে, তাদের সাধারণ মানুষ যারা এখানে থাকে তাদের কাছে কোকোনাটের পানি সেল করে। আর আরেকটা গ্রুপ তারা বেসিক্যালি মাছ ধরে, মাছ সেল করে, ওগুলো ইম্পোর্ট এক্সপোর্ট করে, ওইভাবে করে আর কি তারা লাইফ চলে। তো একবার একটা এক্সপার্ট গ্রুপ দেখলো যে এই তাদের ফিশিং এর কারণে, বিকজ অফ কিরিবাতির মানুষরা এত ফিশিং করতেছিল যে তারা তাদের প্রয়োজন তো আমাদের বাড়তেই থাকে। সো যেহেতু প্রয়োজন অনেক বাড়তেছিল এবং তারা প্রচুর ফিশিং করতেছিল, তাদের যে আশেপাশের ইকোলজিক্যাল ব্যালেন্স যেটা ছিল, যে বিভিন্ন ধরনের মাছ যেটা পাওয়া যাচ্ছিল, সিফুড পাওয়া যাচ্ছিল, এইগুলা আস্তে আস্তে হুমকির মুখে পড়ে যাচ্ছিল। এইগুলা পাওয়া যাচ্ছে না। দেন হচ্ছে যেগুলো অনেক শর্ট হয়ে যাচ্ছে, সাপ্লাই হয়ে যাচ্ছে। তো তখন তারা দেখলো যে এই মাছগুলা যদি বাঁচাতে না পারে, এগুলো তো এন্ডেঞ্জার্ড স্পিসিস হয়ে যাচ্ছে। সো তখন তারা বললো যে তাহলে কি করা যায়, তাহলে হচ্ছে কিরিবাতির মানুষকে মাছ ধরা থেকে নিরুৎসাহিত করতে হবে। তো নিরুৎসাহিত কিভাবে করব, আমরা তাদেরকে কিছু ইনসেন্টিভ অফার করি। কিভাবে ইনসেন্টিভ অফার করতে পারি, যে তারা যে কিরিবাতিতে যে ডাব সেল করে, এই ডাব যারা সেল করে তাদেরকে আমরা কিছু ইনসেন্টিভাইজ করি। তাদেরকে কিছু ট্যাক্স বেনিফিটস দিতে দেওয়া যেতে পারে, তাদেরকে তাদের গাছ লাগানোর জন্য বা গাছ পরিচর্যার জন্য কিছু ওয়ান টাইম ক্যাশ দেওয়া যেতে পারে না। তো তখন যেটা হলো যে কিরিবাতিতে অনেক মানুষ নারিকেল চাষ শুরু করলো এবং ওইখানে অনেকেই হচ্ছে নারিকেল চাষ করে বেশ ভালো তাদের একটা লাইফস্টাইল হলো। কিন্তু ইন্টারেস্টিংলি যেটা হলো সেটা হচ্ছে যে দেখা গেল যে নারিকেল চাষিও বেড়ে গেছে, কিন্তু আবার মাছ যেটা ধরা হচ্ছিল আগে আশেপাশে, সেটাও বেড়ে গেছে। তো তখন এই ফাইন্ডিংটা যখন আসলো, রিসার্চাররা একটু মানে তারা ফিল করলো যে আচ্ছা, মানে ওয়াই ইজ দ্যাট হ্যাপনিং, কারণ এটা তো হওয়ার কথা ছিল না। কারণ যারা মাছ ধরবে তারা তো এখন কনভার্ট করে তাদেরকে তো নারিকেল চাষি বানাই দিলাম, না হলে মানে এটা কেন হতেছে। তো তখন তারা একটা ইন্টারেস্টিং আউটকাম, মানে ইন্টারেস্টিং একটা বিষয় খেয়াল করলো, সেটা হচ্ছে যে মাছ ধরতে অনেক পরিশ্রম করতে হয়, যে পরিশ্রমটা হয়তো মানে কম্পেয়ার টু দ্যাট নারিকেল চাষ করতে কম পরিশ্রম করতে হয়। এবং নারিকেল চাষ করার পরে যেহেতু তারা একটা ভালো স্ট্যান্ডার্ড, ভালো একটা ইনকাম পাচ্ছে, তাদেরকে গভর্নমেন্ট সাপোর্ট দিতেছে অল দ্যাট, তাদের নারিকেল প্রত্যেকদিন যেই পরিমাণ নারিকেল তারা সেল করে, ওই নারিকেল সেল করার পরে তাদের আসলে অনেক সময় থেকে যায়, সময় বেঁচে যায় প্রতিদিন, যেই সময়টা তারা কি করে মাছ ধরে কাটায়। সো অ্যাপারেন্টলি নারিকেল চাষি বাড়ায় কোনো লাভ তো হয় নাই, ওটা একটা ক্ষতি হয়েছে। বিকজ মানে তাদের অনেক লেজার আওয়ার বেড়ে গেছে এবং তারা ওই যারা হচ্ছে আগে শুধু নারিকেল চাষ করতো, তারাও এখন এসে আবার মাছ চাষ শুরু করছে, মাছ ধরা শুরু করছে। তো একটা ডিজাইন যদি ইনক্লুসিভ না হয়, সেই ইউজারদের ওপিনিয়ন না নিয়ে হয়, ইউজারদেরকে যদি প্রপারলি আইডেন্টিফাই না করা যায়, প্রপারলি না বোঝা যায়, তাহলে ওই ডিজাইনটা ফ্লড হয় এবং অনেক ক্ষেত্রে ব্যাকফায়ার করতে পারে। যেটার একটা এক্সাম্পল হচ্ছে কিরিবাতি দ্বীপের ফিশিং এর এক্সাম্পলটা, এটা আপনারা গুগল করলেও পাবেন এক্সাম্পলটা। তো এই জন্য ডিজাইন থিঙ্কিংটা অনেক ইম্পর্টেন্ট। আমরা যে বারবার বলি, এটা যদিও একটা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা 21st সেঞ্চুরি আইডিয়া, বাট ডিজাইন থিঙ্কিংটা এই কারণে ইম্পর্টেন্ট, সো দ্যাট মানে আমরা যে সলিউশনে ডিজাইন করতেছি সেটা যেন ইনক্লুসিভ হয় এবং সেটা ইউজাররা যেন সেটা 100% ইউটিলাইজ করতে পারে। ঠিক আছে, সো দিস ইজ প্রিটি মাচ দ্য সেশন টুডে। দিস ওয়াজ অল অ্যাবাউট ইট। কারো যদি কোনো প্রশ্ন থাকে, কারো যদি কোনো
opinion থাকে, feedback থাকে, সে please মানে let me know. I will try to answer that. আর আমি এখন আমার slide মনে হয় stop sharing. So please go ahead. আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আই থিঙ্ক ভাইয়া মনে হয় শুনতে পাচ্ছে না। মিস্টার অপূর্ব আপনি বলেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমার মনে হয় কি এই যে আমাদের ডিজাইন থিঙ্কিং আমাদের লাইফে বিশাল বড় একটা পার্ট, কেননা আমরা হচ্ছে প্রতিনিয়তই কোনো নাতে কোনো প্রবলেম ফেস করি, সেটা আমাদের রিলেটিভ হোক বা ফ্যামিলি হোক বা ব্যক্তিগত হোক, লাইক লাভ লাভ যেটাই হোক, বাট আমরা একটা নাতে একটা প্রবলেম ফেস করি প্রতিটা মুহূর্তেই। সো আমার যে প্রশ্নটা, যে আজকের যে বা ওয়েবিনারটা বা সেশনটা, সেটা কি একদিনেই কি আমাদের লাইফে এরকম মানে হেল্পফুল হবে, মানে একদিন বা 2 দিনের সেশনেই? মানে এটা এটা আসলে খুব ভালো একটা পয়েন্ট বলছেন। মানে আমাদের আসলে কি এই যে ইভেন মানে শুরুতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, কমিউনিকেশনের পার্টটা, কোনো কিছুই না আসলে একদিনে হয় না, একদম as simple as that. It's about your practice. হ্যাঁ, আমি আজকে আপনাদেরকে একটা জাস্ট একটা নাচ দিয়ে গেলাম বা হচ্ছে একদম বেসিকটা বলে দিলাম। এটা হয়তো আমি যদি মানে আমার যদি পসিবল হতো, তাহলে তো এখানে যতগুলা স্লাইডে আমি দেখাইছি প্রত্যেকটা স্লাইডের উপরে আমি হয়তো একটা দিন করে একটা সেশন ডিজাইন করে করে হয়তো আপনাদেরকে আমি ওইভাবে করে গাইড করতে পারতাম। বাট স্টিল দ্যাট উইল নট বি সাফিসিয়েন্ট। ওয়াই? বিকজ ইটস অ্যাবাউট প্র্যাকটিস। লার্নিং অ্যাজ আ হোল ইজ আ পারফরমেটিভ টাস্ক। ইটস নট অ্যাবাউট যে আমি আপনাকে কিভাবে ফ্যাসিলিটেট করতে, কিভাবে শেখাচ্ছি, আপনি এটা কতটা এটার উপর রিফ্লেক্ট করতেছেন, আপনি এটা কতটা প্র্যাকটিস করতেছেন, এটার উপরও কিন্তু ডিপেন্ড করে লার্নিং। সো আমি যেটা শিখিয়েছি, এটা যদি আপনি আপনার লাইফের ছোট ছোট ডিসিশন গুলো নেওয়ার ক্ষেত্রে, বড় ডিসিশন তো নেওয়ার ক্ষেত্রে অবশ্যই, ছোট ডিসিশন গুলো নেওয়ার ক্ষেত্রেও যদি আপনি এটা অনুভব করে দেখেন, তাহলে দেখবেন যে আপনার কাজগুলো ইজি হয়ে গেছে। ফর এক্সাম্পল আমরা ইএমকেতে যেটা করি যে আমরা প্রোগ্রাম নামাই, সেই প্রোগ্রামগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু এই ডিজাইন থিংকিং প্রিন্সিপাল গুলো ট্রাই করি ইউটিলাইজ করার। হাউ? ফর এক্সাম্পল যে এমপ্যাথাইজ করা, আমরা প্রথমে একটা ছোট সার্ভে করি, হয়তো আমাদের বড় ক্যাম্পেইন গুলোর আগে, যে রিসার্চ করি, সার্ভে করি যে স্টেক হোল্ডাররা কি চাচ্ছেন, দেন একটা রিসার্চ করে দেখি যে অন্যরা কি বলছে বা এর আগে যে সার্ভে গুলো হয়েছে ওগুলাতে কি বলছে, দেন আমরা ওইটার উপর বেস করে একটা ক্যাম্পেইন প্ল্যান করি। সেই ক্যাম্পেইনটা মাঝপথে চলার সেই ক্যাম্পেইনটা হয়তো আমরা একভাবে ডিজাইন করে ওপেন করি, ফ্লো করি, দেন হচ্ছে যে ওটা চলার মাঝপথে দেখা যাচ্ছে যে অডিয়েন্স হচ্ছে না, এর মানে হচ্ছে কোথাও না কোথাও গ্যাপ হচ্ছে, অডিয়েন্সদের থেকে আবার ফিডব্যাক নিই যে আপনারা কি মনে করেন, কেন গ্যাপ হচ্ছে কি, দেন হচ্ছে যে আবার কিন্তু আমরা অডিয়েন্সরা যদি বলে যে এই জায়গায় প্রবলেম হচ্ছে, ফ্যাসিলিটেটর যথেষ্ট হেল্পফুল না, বা হচ্ছে যে আপনাদের ম্যানেজমেন্টের প্রবলেম আছে, আমরা তখন ওইগুলোর উপরে কিন্তু আমরা রিফ্লেক্ট করি, ওগুলো আবার রিডিজাইন করে দেন হচ্ছে আবার আমাদের পরের যে প্রোগ্রামগুলো সেগুলো আমরা ওইগুলো ইন্টিগ্রেট ট্রাই করি। সো ইটস অ্যাবাউট প্র্যাকটিস। হ্যাঁ, যে আপনি আপনার যে একটা এক্সাম দিবেন, সেই এক্সামটা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনি হচ্ছে এই ডিজাইন থেকে প্রিন্সিপাল গুলো ফলো করতে পারেন। ঠিক আছে? আপনার অন্য স্টেক হোল্ডার যারা সহপাঠী, তাদের থেকে অপিনিয়ন নিয়ে এমপ্যাথাইজ করে ওইটার উপর বেস করে আপনি ধরেন যে আপনার কোনো একটা কিছু মুখস্থ হচ্ছে না, আমাদের তো ম্যাক্সিমাম মুখস্থ বেসড এডুকেশন, কোনো একটা কিছু মুখস্থ হচ্ছে না, আপনি ওই কেন মুখস্থ হচ্ছে না প্রবলেমটা একটু ডিফাইন করেন, যাদের হচ্ছে না তাদের থেকে অপিনিয়ন নেন, নট নেসেসারিলি যে যাদের হচ্ছে তারা অলওয়েজ আপনাকে রাইট ডিরেকশনটা দিতে পারে, যাদের হচ্ছে না তারা হয়তো আপনাকে কিছু পয়েন্ট আইডেন্টিফাই করতে পারে যে আমার এই কারণে হয় না, তোর কি কারণে হয় না। ঠিক আছে? সো এইভাবে করে কিন্তু মানে আপনার প্রত্যেকটা লাইফ ডিসিশনে আপনি চাইলে আপনার ডিজাইন থিংকিং প্রিন্সিপাল গুলাকে ইউটিলাইজ করতে পারেন, এবং এই প্র্যাকটিসটা যদি আপনার মধ্যে চলে আসে না, ইন দ্যাট কেস হচ্ছে যে হবে কি যে আপনি জব লাইফে গেলে দেখবেন যে অটোমেটিক্যালি এই জিনিসগুলো আপনি ইউজ করতে পারতেছেন। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আমার হচ্ছে আরেকটা প্রশ্ন, আমি হচ্ছে ইএমকে থেকে আরো 2টা সেশন করেছি, কিন্তু কথা হচ্ছে এই যে আজকে যে আমি এই ডিজাইন থিঙ্কিং সেশনটা করলাম, তো ইন ফিউচারে যদি আমার এই
ডিজাইন থিঙ্কিং বা প্রবলেম সলভিং এ যদি আরো কোনো প্রবলেম হয় বা আমি ফেস করি, সো আমি কি আপনাদের সাথে কমিউনিকেট করতে পারবো? কোনো ওয়ে আছে এরকম, বা কোনো আমার সাথে সেশন, বা কমিউনিকেট আমার করতে মনে পারবেন। হয়েছে যে আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, না ভেরি 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 ই টপিক। আমি অ্যাকচুয়ালি আমরা আমরা ইএমকে থেকে ইউথ ডেতে, লাস্ট ইউথ ডেতে আমরা ইউথ পলিসি ফোরাম এন্ড ইএমকে আমরা জয়েন্টলি একটা এই ডিজাইন থিঙ্কিং এর উপর একটা সেশন করাই। বেসিক্যালি আমার এক্স কলিগ শাফকাতের সেশনটা নিয়েছিল, এবং আমি শাফকাতের সাথে কথা বলছি। অ্যাকচুয়ালি আমরা emklms.org নামে একটা প্ল্যাটফর্ম লঞ্চ করছি। ইটস আ লার্নিং ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। তো শাফকাতকে আমি অলরেডি রিকোয়েস্ট করছি যে if she can take a session or design a course on it, যেখানে হয়তো যে আপনি ওই যে কোর্সেরাতে যেভাবে করে কোর্স দেয় যে উইক বাই উইক করে, ওইভাবে করে একটা সার্টিফিকেশন কোর্স যদি ও ডিজাইন করতে পারে, দেন হচ্ছে যে আমরা হচ্ছে EMKLMS এ দিতে ইন্টারেস্টেড। শাফকাত ইজ অলসো ইন্টারেস্টেড, মানে ও ও রিসেন্টলি শি ওয়েন্ট টু লিকুয়ান স্কুল অফ পাবলিক পলিসি। তো ও স্টিল বলছে যেটা কনসিডার করবে, সে সিঙ্গাপুরে থাকলেও। We are in talks in it with her, so maybe যদি ওটা হয়ে যায় then we will find the course in EMKLMS. So ওইখান থেকে আপনি কোর্সটা করে আরো বেটার জিনিসগুলো সম্বন্ধে জানতে পারবেন, এবং ওইখানে আপনি ফিডব্যাকও দিতে পারবেন আপনার কোথায় কোথায় প্রবলেম হচ্ছে। আর এছাড়া আমার ইমেইল যেটা program@emkcenter.org, ওটা মোটামুটি অ্যাক্সেসিবল। ওটা EMK সেন্টার ওয়েবসাইটে গেলে আমার নামের শেষে পাবেন। So I think we email accessible, so you can anytime just email me and get feedback. থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো ভাই আমার লাস্ট একটা কোশ্চেন, যদি হচ্ছে এটা এই হ্যাঁ। রিলেটেড না, বাট আপনি হচ্ছে আপনার সেশনের মধ্যে বলছিলেন, দেন আমি এর আগে যে 2টা সেশন করছি ইএমকে, সো ওইখানেও বলা জি। হয়েছিল যে আপনাদের ইএমকে থেকে একটা সার্ভিস দেওয়া হয় স্টুডেন্টদের জন্য যারা হচ্ছে আইটি রিলেটেড বা হচ্ছে এই সেক্টর হচ্ছে ফ্রি টেকনোলজি রিলেটেড কিছু শেখানো হয়। সো ওই ডিটেইলসটা যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা, এইটা বেসিক্যালি এই পার্টটা দেখে মেকার ল্যাব টিম। ইএমকে তে উই হ্যাভ আ ল্যাব, ভেরি স্মল ল্যাব। ওটাকে আমরা বলি মেকার ল্যাব। ওইখানে বেসিক্যালি স্টেম এডুকেশন রিলেটেড ট্রেনিং দেওয়া হয়। ওখানে অনেক ইকুইপমেন্টস আছে, যেটা আপনারা যদি ঢাকায় আসেন কখনো, আপনি যদি ঢাকায় বেসড হন, তাহলে ধানমন্ডিতে আমাদের মেম্বার হয়ে ওই ল্যাব থেকে আপনি এই সার্ভিসগুলো নিতে পারবেন। আর পাশাপাশি আমাদের পেজটা যদি ফলো করেন, ওইখান থেকে দেখবেন যে আমরা ট্রাই করি প্রত্যেক কোয়ার্টারাইজে প্রত্যেক 3 মাস পর পর আমরা কিছু ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করি। এগুলো আইটি বেসড হয়, কিছু লাইফ স্কিল বেসড হয়। তো আপনি ওইখানে সাইন আপ করে ইউ ক্যান জয়েন এনি টাইম। আচ্ছা, এইটার মেম্বারশিপ প্রসেসটা কি জাস্ট হচ্ছে সাইন আপ করার পদ্ধতি, নাকি হচ্ছে অন্য কোনো প্রসেস আছে? না, অন্য কোনো প্রসেস নেই, আপনি ওই ডিরেক্ট ওইখান থেকে আচ্ছা, অ্যাপ্লাই করে দেন ইউ ক্যান জয়েন। এটা তো মেবি হচ্ছে পেজে গেলেই পাওয়া যাবে না? হ্যাঁ, এটা পেজে গেলে ইএমকে সেন্টার লিখলেই ওকে আপনি ওকে পাবেন এটা, ইএমকে সেন্টার। ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আমি ক্যান আই লিভ? আর কারো কি কোনো কোশ্চেন আছে? আর না থাকলে ইউ ক্যান অলওয়েজ শেয়ার ইট অন দ্য ফিডব্যাক ফর্ম, অর মেবি মানে অর্গানাইজার থেকে আই ক্যান, Tanshan is very close to me. আমি any time I can answer to your question. ইনশাল্লাহ আমাদের হচ্ছে আর কোনো কোশ্চেন নেই। অসংখ্য ধন্যবাদ Okay. ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমরা আসলে স্টেপ বাই স্টেপ ডিজাইন থিঙ্কিং নিয়ে অনেক কিছু জেনেছি। এবং আজকে আপনাদের এই ওয়েবিনারটি করে কেমন লেগেছে, আমাদের চ্যাট বক্সে হচ্ছে ফিডব্যাক ফর্ম দেওয়া হয়েছে, আপনারা কাইন্ডলি ফিল আপ করবেন। এবং কেউ কি বলতে চান আজকে ওয়ার্কশপটি করে কেমন লেগেছে? যদি ফিডব্যাকটি আমাদের এই ওয়েবিনারে দিয়ে দেন। ভাইয়া শুনলো, কেউ কি বলতে চান? জি জি আপু বলবো। জি জি বলতে পারেন। জি অ্যাকচুয়ালি হ্যাঁ, ওয়েবিনারটা অনেক ভালো লেগেছে। অ্যাকচুয়ালি মানে কি বলবো, ভাইয়া অনেক ভালোভাবে বুঝিয়েছেন। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস ভালোভাবে বোঝানোর কারণে আমরা ক্লিয়ারলি বুঝতেও পেরেছি, তাই মনে হয় কারো কোনো কোয়েশ্চেন করার নেই।
যেহেতু সবাই বুঝতে পেরেছে। এন্ড থ্যাংক ইউ আচল ফাউন্ডেশন EMK সেন্টার এন্ড আপনাদের চেষ্টার জন্য যে আমরা শিখতে পারছি এই জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ। আসলে আপু আসলে আমরা ভাইয়া থেকে আমরা জেনেছি যে ডিজাইন থিঙ্কিং এর মাধ্যমে কিভাবে আমরা পজিটিভ থেকে আমাদের এই সমস্যা সমাধানগুলো করতে পারি। আর কেউ আমি কি কি একটু শেয়ার করতে ফিডব্যাক পারি? আমাদেরকে দিতে চান? জি, আমি কি একটু শেয়ার করতে পারি? জি জি হ্যাঁ শেয়ার। আচ্ছা, আমার মনে হয় যে আমরা আজকে যে জিনিসটা শিখলাম, বেসিক্যালি আমি হচ্ছে এর আগে ডিজাইন থিঙ্কিং সম্পর্কে কিছুই জানতাম না। আজকে সেশনটার মাধ্যমে হচ্ছে আমি সম্পূর্ণ বিষয়টা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ধারণাটা পাইলাম। আর আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা আমাদের পার্সোনাল লাইফ থেকে শুরু করে আমাদের মানে জাতীয় পর্যায় পর্যন্ত এটা কাজে লাগতে পারে। কারণ আমরা যখন পার্সোনাল লাইফের কোনো প্রবলেম সলভ করতে যাব তখন হচ্ছে আমাকে ডিজাইন থিঙ্কিংটা হচ্ছে হেল্প করবে। আবার যখন হচ্ছে আমি আমার ওয়ার্ক প্লেসে অথবা আমি কোনো একটা জাতীয় পর্যায়ে যখন কোনো কিছু জেনারেট করব তখন হচ্ছে আমাকে এই ডিজাইন থিঙ্কিংটা হেল্প করবে আমার মতে। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক দেওয়ার জন্য। আমরা কাইন্ডলি চ্যাট বক্সে ফিডব্যাক ফর্ম দেওয়া আছে, আমরা সবাই সেটি পূরণ করে নিব। আর কেউ কি ফিডব্যাক দিতে চান? আপু একটা কথা ছিল। জি আচ্ছা আপু, আমরা কি নেক্সট আর কোনো সেশন পাবো এরকম? ইনশাআল্লাহ চোখ রাখুন আচল ফাউন্ডেশনে এবং আচল ফাউন্ডেশনের অফিসিয়াল পেজে। ইনশাআল্লাহ আমরা ওয়ার্কশপ বা ওয়েবিনার আমরা নিয়ে আসবো। অসংখ্য জি, ধন্যবাদ আচ্ছা, ভাইয়া thank you. আমাদের এই ওয়েবিনারটিতে আপনি আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়েছেন। আচল ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে একটি বিশেষ সুখবর দিতে চাই। আচল ফাউন্ডেশন কিন্তু নিয়োগ দিচ্ছে ক্যাম্পাস ক্যাটালিস্ট। আপনারা যদি কেউ আপনাদের বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি হিসেবে আচল ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে চান তাহলে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলুন এবং আমরা আমাদের এই যে ক্যাম্পাস ক্যাটালিস্টের যে রেজিস্ট্রেশনটি আছে সেটি আমরা ফর্মটি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আপনারা কাইন্ডলি রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। আপু রেজিস্ট্রেশন ফর্মটা So কোথায় thank you. I think I can leave now. আর ফর্মটা মনে হয় চ্যাটে দেয়া হচ্ছে, একটু পরপরই দেয়া হচ্ছে দেখতেছি। So please check the chat and also to Achal Foundation, thank you for organizing this webinar. Please let me know what are the feedback from the session so that I can also change my slides or the way of facilitating maybe after getting the feedback. Thank you. থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত হবার জন্য, আমাদের ওয়েবিনারটির সাথে যুক্ত হবার জন্য। এবং যারা এই ফিডব্যাক ফর্মটি ফিল আপ করেননি আমাদের পক্ষ থেকে তাদেরকে সার্টিফিকেট দেওয়া সম্ভব হবে না, তাই কাইন্ডলি সবাই ফিডব্যাক ফর্মটি ফিল আপ করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আচল ফাউন্ডেশনের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানতে চেয়েছেন আমাদের ক্যাম্পাস ক্যাটালিস্টের ফর্মটা কোথায় পাওয়া যাবে। আপনারা আমাদের আচল ফাউন্ডেশনের পেজটা ভিজিট করলে ক্যাম্পাস ক্যাটালিস্টের যে ফর্মটি আছে সেটি পেয়ে যাবেন। আর অ্যাটেন্ডেন্স ফর্ম সেটা হচ্ছে আপনাদের যে ফিডব্যাক ফর্মটি দেওয়া হয়েছে, এই ফিডব্যাক ফর্মটি অ্যাটেন্ডেন্স শিট। আপনারা যারা এই ফিডব্যাক ফর্মটি পূরণ করেছেন আমরা শুধুমাত্র তাদেরকেই সার্টিফিকেট দিতে পারবো। তাই এত কষ্ট করে সেশনটা জয়েন করার পর একটু কষ্ট করে ফিডব্যাক ফর্মটা পূরণ করবেন যেন আপনাদের সার্টিফিকেটটা আমরা যথাসময়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সার্টিফিকেট আপনাদেরকে মেইল করে দেওয়া হবে এবং যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানটাতে ড্রাইভের লিংক আপলোড করে দেওয়া হবে। কষ্ট করে আপনারা আমাদের যে ফিডব্যাক ফর্ম আছে সেখানটাতে ওই নামটি লিখবেন যে নামে আপনার সার্টিফিকেটটা আপনি চাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।